দোস্ত, আমাকে একটা মেয়ে খুব অপমান করেছে আর আমাকে মারার জন্য হাত পর্যন্ত উঠিয়েছে। কে এসে আমার দোস্তের গায়ে হাত উঠাতে যায়? তোকে অপমান মানে আমাকে অপমান? কে এসে? দোস্ত, মেয়েটার নাম মিম, সে আমাকে অপমান করেছে। আর দোস্ত, মেয়েটার সিনিয়র। চল তো গিয়ে দেখি কে সেই সিনিয়র ডিম যে আমার বন্ধুকে মারে। আচ্ছা, চল। রাফি আমাকে কয়েকটা মেয়ের দিকে নিয়ে গেল। রাফি আমার বেস্ট ফ্রেন্ড, আর ওরে অপমান মানে আমাকে অপমান। দোস্ত, আমি আর যাব না, তুই গিয়ে জিজ্ঞাসা কর কে মিম, সে আমাকে অপমান করেছে। বেটা ভয় পেয়েছে। আমি সেখানে গেলাম। ওই আপনাদের মধ্যে মিমকে, যে আমার বন্ধুকে অপমান করেছে? তার মধ্য থেকে একটা মেয়ে বলে উঠল, আমি মিম। কেন, কি হয়েছে? মেয়েটার দেখতে ঝাক্কাস, কিন্তু কোথায় কোনো স্বাদগন্ধ নেই। আপনি আমার বন্ধুকে অপমান করেছেন কেন? আপনার বন্ধু আমার বান্ধবীকে দেখে সিটি দেবে আর আমার বান্ধবীকে বিরক্ত করবে, তা আমি ওরে ছেড়ে দেব? আর সিনিয়রদের সাথে বেয়াদবি? আইছে কোনো সিনিয়র ডিম, ওই আপনাকে কিছু বলেছে? আপনার এত গায়ে পড়ছে কেন? মুখ সামলে কথা বলুন। আমার একটা নাম আছে মিম, ভুলে যাবেন না। আমি আপনার সিনিয়র আর ও আমার বান্ধবী। এত সিনিয়র সিনিয়র করতেছেন কেন? যেমন আপনার বান্ধবী তেমনই ওই আমার বন্ধু। আপনি এক্ষুনি আমার বন্ধুকে সরি বলবেন। সরি? তাও আপনার বন্ধুকে? বলবো না। তুই কি করবি রে? তুই আমাকে তুই করে বলছিস? তোর এত বড় সাহস! আমার সামনে থেকে যা, তা না হলে তোর বন্ধুকে তো থাপ্পড় মারিনি, কিন্তু এটা কিন্তু তুই পাবি। তুই আমাকে মায়ের ভয় দেখাস? তুই চিনিস আমাকে? চিনতে চাই না। তোদের মতো লুচ্চা বখাটে ছেলেদের চিনে আমার কোনো কাজ নেই। যা, ভাগ এখান থেকে। তুই যদি একটা ছেলে হয়ে ওই কথাটা বলতিস, তাহলে এতক্ষণে তোরে আমি আধমরা করে দিতাম। কিন্তু তোর কপাল ভালো, তুই মেয়ে, আর আমি মেয়েদের সাথে ভদ্র আচরণ করি। তোদের মতো বখাটেরা আবার ভদ্র? ওই মেয়ের কথা শুনে তো আমার গায়ে জ্বালা ধরে গেল। কি শয়তান মেয়ে! ওর জায়গায় যদি কোনো ছেলে থাকতো তাহলে বুঝে দিতাম যে ওই আব্দুল কী জিনিস। ভদ্র হয়ে থাকি বলে কিছু বলছি না, কিন্তু ওই মেয়ে যা না তাই করে বলছে, এর ব্যবস্থা আমি নেব। আমি আর কিছু বললাম না। আমি তো ওই অপমান সহ্য করব না। আমি ওরে যদি সবার সামনে হেনস্থা করতে না পারি, তাহলে আমার ভাত হজম হবে না। কি করা যায়, কি করা যায়? আইডিয়া! আমি ফোন দিলাম একজন অকুত ভয়বীর শাওনকে। শাওন মেয়েদের সাথে বেয়াদবি বেশি করে। ওই শাওন, একটা কাজ করে দিতে পারবি? কি কাজ আব্দুল ভাই? একটা মেয়ের গায়ে কালো রং ঢেলে দিতে হবে। পারলে তোকে বিরিয়ানি খাওয়াবো। তাহলে নিশ্চয় পারবো। কোন মেয়ে বলো? কলেজে ছুটির সময় তৈরি থাকিস, আমি ইশারাতে দেখিয়ে দিব। আচ্ছা ভাই। আমরা ক্লাস শেষ করলাম। আমি আগে বাইরে আসলাম। এসে দেখি শাওন সব কিছু রেডি করে দাঁড়িয়ে আছে। আমি গেটের পাশে দাঁড়িয়ে আছি। সিনিয়র ডিম আসতেই, না মানে মিম আসতেই, আমি শাওনকে ইশারা করে দেখিয়ে দিলাম যে ওই হলো সেই অভদ্র ডিম, থুক্কু মিম। আমি আর রাফি যেতে বাসায় লাগলাম। শাওন চায়ের দোকানের সামনে থেকে এসে একদম ভদ্রভাবে সবার সামনে মিমের মাথায় কালো রং ঢেলে দিয়ে দৌড়ে চলে গেল। সাথে সাথে একটা চলতি বাসে উঠে পড়ল। কিন্তু মিমের গায়ে কালো রং দেওয়ায় মিমকে খুব বিশ্রী লাগছে। পরিষ্কার দুধে আলতা গায়ে উপর যদি কালো রং দেওয়া হয়, তাহলে কতটা বিশ্রী লাগবে না দেখলে বোঝা যায় না। আমি তো হেসেই খুন হয়ে যাচ্ছি। পাবলিক প্লেসে একদম ভরা রাস্তায় কালো রং! মিম লজ্জাজনক মাথা নিচু করে আছে। আমি খুব উচ্চ হাসিতে ফেটে পড়লাম। মিম খেয়াল করলো যে আমি খুব হাসছি, একেবারে উচ্চ হাসি। আমি আস্তে আস্তে করে মিমের পাশে গেলাম। কি মিস সিনিয়র ডিম, আমি কি ওই কালো ভূতের সাথে একটা সেলফি নিতে পারি? আসলে আমি এমন আজব প্রাণী আগে দেখিনি। যদি বিলুপ্ত হয় তাহলে স্মৃতি থেকে যাবে। এটা বলে মিম প্রচণ্ড রেগে গেল। আরও ছি ছি ছি, কি বাজে বিশ্রী গন্ধ! হুম, দেখ, বেশি কথা বলবি না। যে এই কাজটা করেছে তাকে ধরতে পারলে আমি তাকে খুব করে দেব। মিম তাড়াতাড়ি একটা অটোতে উঠে চলে গেল। হি 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 হি। শ্রাবণ, তুই যে কামটা করেছিস একদম ঝাক্কাস! ঝাক্কাস মেয়ের গায়ে ঝাক্কাস রং, ঝাক্কাস ঝাক্কাস, পুরো আকাশ নীল করে দিয়েছে। আমি বাসে চলে আসলাম। আসলেই আমার শত্রু আমার ছোট বোন। আম্মু, তোমার গুণধর পুত্র রাজ্য জয় করে আসছে। বরণ ঢালা নিয়ে আসো। ওই ডাইনি, তুই আমার সাথে কথা বলিস কেন? সকালে যে বললি তোর সাথে কথা বলবো না। তুই কোন হরিদাস পাল রে, যে তোর সাথে কথা বলতে হবে? যা বললাম না কথা। যা কথা বললাম, কি শুনাইলো কি? সর তো, তোর মতো কালের ডিব্বার সাথে কথা বলতে
আমি আমার সময় নষ্ট করতে চাই না। দিয়ে প্রচণ্ড রেগে আমার মাথায় সমস্ত চুল এলোমেলো করে কয়েকটা কিল ঘুষি দিয়ে আমি কালির ডিবা, তাই না? তোর বউ হবে পুরাই আলকাতরা সুন্দরী, তখন দেখবো। হি 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 হি। পাগলি বোন আমার খুব ক্ষেপে গেছে। আমার বোনটা কিন্তু কিউটের ডিব্বা। আম্মু আমাকে খেতে দাও, ক্ষুধা পেয়েছে। আয়, দেওয়া আছে। আমি খেয়ে দিয়ে রুমে শুয়ে আছি আর ভাবছি কলেজে সিনিয়র আপু। দূর, আমি আপু বলছি কেন? সিনিয়র জন্য কি আপু বলতে হবে নাকি? মিমের কথা কি অবস্থা পড়েছিল, কত বড় সাহস আমাকে মারবে বলে হুমকি দিয়েছে। দেখ কেমন লাগে। যখন কালি দিয়েছিল তখন চাঁদ মুখটা দেখার মতো ছিল। এসব কথা ভাবছি আর মুচকি মুচকি হাসছি। কি রে, তোর কি ভূতে পেলো? হাসিস কেন? যা এখান থেকে যা, যত সব ফালতু ময়লা আবর্জনা থাকিস কোথায়। কি? যত বড় মুখ নাই তত বড় কথা। আমি ময়লা আবর্জনা? আজকে তোর অবস্থা খারাপ। দিয়ে আমার রুমে সব কিছু তছনছ করে শুরু করে দিল। আমার রুমে সব কিছু ফেলে দিতে লাগলো। ওই, এটা কি করছিস? আব্দুল, আজ তো আমি তোকে মেরে ফেলবো। প্লিজ লক্ষ্মী বোন আমার, এগুলো নষ্ট করিস না। আমি ময়লা আবর্জনা? মোটেও না, তুই তো আমার কিউট বোন। সত্যি তো? সত্যি। তাহলে এসব বললি কেন? আরে আমি তো তোর সাথে মজা করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কিউট বোন আমার, তুই এবার রুমটা আগের মতো করে গুছিয়ে দে প্লিজ। না, আমি গুছিয়ে দিলে আমাকে কি দিবি? হুম, চকলেট দেবো অনেকগুলো। সত্যি? অনেকগুলো দিবি? হুম, সাথে সাথে দিয়ে কাজ শুরু করে দিল। পাগলিটা চকলেট খুব পছন্দ করে, সেই জন্য আমি সুযোগ বুঝে সদ ব্যবহার করেছি। 5 মিনিট পরে ইয়া, হয়ে গেছে, চকলেট দে। বাব্বা একদম ঝাকাস করে গুছিয়ে দিয়েছে। হুম, চকলেট তো তোর রুমে রেখে আসছি, গিয়ে নিয়ে নে। হি হি হি। দিয়ে সাথে সাথে দৌড়ে ওর রুমে চলে গেল আর আমি আমার দরজা বন্ধ করে দিলাম। দরজা উপাস থেকে দিয়ে বলে উঠল, ভাইয়া, দরজা বন্ধ করলি কেন? যাতে দুর্গন্ধ না আসে। তার মানে আমার চকলেট? তোকে দেবো আমি চকলেট? আমায় কি পাগলা কুত্তা কামড় দিয়েছে? যা ভাগ। দিয়ে তো আমাকে প্রচুর পরিমাণে বাংলা কিস্তি দিয়ে চলে গেল আর সাথে ঠেটও বোনাস পয়েন্ট। মেয়েদের বোকা বানানো এত সহজ। বিকালে আমি আস্তে আস্তে দরজা খুলে বাইরে থেকে লক করে বাইরে গেলাম আড্ডা দিতে। লক না করলে বেডরুম আর বেডরুম থাকবে না, পুরোই গোয়াল ঘরে পরিণত হবে। আমি আড্ডা দিয়ে বাসায় আসলাম তাড়াতাড়ি, তা না হলে দিয়ে রাহুর মতো আম্মুর মাথায় চেপে আমায় ধরবে। আস্তে আবার রুমে গিয়ে বসলাম। একটু পরে দিয়ে একদম সরাসরি আক্রমণ শুরু করে দিল। আমি বোঝার ওঠার আগে আমাকে ফিনিশ করে দিল। আমাকে প্রচুর কিল ঘুষি মেরেছে, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য দিয়েকে সরিয়ে দিয়ে গিয়ে আমার নখ লেগে দিয়ের হাতে সামনে লেগেছে। দিয়ে চলে গেল। আমি ভাবছি ওর আক্রমণ শেষ, কিন্তু আম্মু এসে, তুই কি মানুষ? আমার ছোট্ট মেয়েটিকে এভাবে মারছিস কেন? তোর মনে কি মায়া দয়া বলে কিছুই নেই? তুই আর যদি ওর নামে কথা বলিস তাহলে আমি কিন্তু খুন্তি দিয়ে পেটাবো। আম্মুর কথা শুনে তো আমি একদম আকাশ থেকে পড়ার মতো অবস্থা। আমি দিয়েকে মারছি, দিয়ে আম্মুর পেছনে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। কি আর বলবো, জোর যার মুলুক তার। আম্মু তো বোকা দিয়ে চলে গেল। আমাকে দুর্গন্ধ বলেছিলি না? দেখ আমার খেল। আচ্ছা, তাই তো ঠিক আছে। আমি আমার পকেট থেকে কিছু চকলেট বের করে দিয়েকে দেখে দেখে খেতে লাগলাম। দিয়ে তো এবার বিড়াল হয়ে গেছে। তুমি আমার ভাইয়া, আমার লক্ষ্মী ভাইয়া, আমার সোনা ভাইয়া। বলেই আমার গায়ে হাত বুলিয়ে দিতে লাগলো। যতই তেল দিস না কেন, চকলেটের কাগজ পর্যন্ত তোকে দিব না। আমাকে বকুনি শুনিয়েছিস? যা আমার সামনে থেকে, একদম আসবি না আমার রুম থেকে, চলে যা। ভাইয়া, তুমি আমাকে না দিয়ে খেতে পারবি? তুই কে যে তোকে ছাড়া খেতে পারবো না? যা তো, খাবার সময় বিরক্ত করিস না। দিয়ে মন খারাপ করে ওর রুমে চলে গেল, কিন্তু সাথে সাথে দৌড়ে এসে আমার গলা জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে, তুই খুব ফাজিল, আর আমার এই সোনা ফাজিল ভাইকে খুব ভালোবাসি। দিয়া খুব দৌড়ে চলে গেল। আর যাবে না কেন? আর যাবে না কেন? আমি যে দিয়ার বেডের উপর অনেকগুলো চকলেট রেখে আসছি। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে দিয়ে আমাকে ডেকে দিল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে যাওয়ার সময় আমি রাফির হাত থেকে আইসক্রিম নিয়ে দৌড় দিলাম। রাফি আমার কাছ থেকে আইসক্রিম নেওয়ার জন্য আমাকে তাড়া করলো। আমি রাফির দিকে ফিরে দৌড়াতে গিয়ে কারোর সাথে খুব জোরে ধাক্কা খেলাম। এ কি, আমি সেই দেখে দেখে সিনিয়র আপু মানে মিমের সাথে ধাক্কা খেলাম। জানি মিম ভাষণ দিবে, ওর আগে আমি বলতে লাগলাম,
ওই এটা কি তোর পৈতৃক সম্পত্তি যে রাস্তায় মাঝখানে দিয়ে হাঁটছিস? তোরা মেয়েরা নিজেদের কী ভাবিস যে আমরাই সব? তোর জন্য আমার গায়ে কি লাগছে রে? এই আমার কথাগুলো সব তুই বলে দিলি? এটা কি তোর বাপের রাস্তা? না, আমার শ্বশুরের রাস্তা, আর তিনি যৌতুক হিসেবে আমায় পণ দিয়েছে। তোকে আমি দেখে নেব। একদিন বাসায় আসিস বা তুই দাওয়াত করিস, আমি আসবো কতক্ষণ দেখি কেমনে দেখতে পারিস। আমি আরও কিছু কথা বলে মিমকে তাড়িয়ে দিলাম। চুপচাপ থাকলে পেয়ে বসবে। মিম প্রচণ্ড রেগে গেছে। কলেজ শেষ করে বাসায় যাচ্ছি তখন কিছু বোকাটে আমার পেছন পেছন আসছে। একটা ফাঁকা জায়গা পেয়ে আমাকে ধরলো। এই তুই মিম আপুকে বিরক্ত করিস? কে মিম আপু? আর তোরা কে? বুঝছি তোরা মিম আপুর দালাল। বিরক্ত করা মজা এখনই বুঝিয়ে দিচ্ছি। ওরা আমার উপর আক্রমণ করলো, আমিও কম কিসে। এর আগেও একটা গল্পে আমি গুন্ডা ছিলাম, সেজন্যই ঢিসুম ঢুসুম মায়ের দিলাম, কিন্তু সংখ্যায় বেশি থাকার কারণে পারলাম না। কোনো রকম নিজেকে সুরক্ষিত করে দৌড় দিলাম। মিম আমার পেছনে গুন্ডা লাগিয়ে দিয়েছে। এর প্রতিশোধ যদি না নেই তাহলে তো শিষ্টাচারের মানহানি হবে। আমি বাসে আসতে অবাক। এ কি মারিয়া এখানে? মারিয়া হঠাৎ আমাদের বাসায়? মারিয়া, তুমি এখানে হঠাৎ কি মনে করে? এই তো তোমাকে অনেকদিন দেখি না, তাই আসলাম। আম্মু আসছে। ওই হলো মারিয়ার সাথে আমার বিবাহ ঠিক করা আছে। ও আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। আমি তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেলাম। মারিয়া আমার হবু বউ। আমি ফ্রেশ হয়ে রুমে এসে দেখি মারিয়া আমার রুমে বসে আছে। ওই কি করছো? কত সুন্দর করে সাজানো তোমার রুম, খুব পছন্দ হয়েছে আমার। তাই? আচ্ছা, আমাদের বিয়ের পর এই রুমটা আমার হবে, মানে আমাদের হবে, তাই না? সেটা বিয়ের পর, এখন এটা আমার রুম। ও, তুমি সবসময় মজা করো না? বিয়ের পর এমন মজা করলে তোমাকে সারা বেলা পিটিয়ে সোজা করে নিব। একদম আমার মনের মতো। যদিও তুমি আমার মনের মতো। তারপর লেখাপড়া কেমন চলছে? আচ্ছা, আমি আপনার রুমে আসছি দুইটা মনের কথা বলতে। আর আপনি স্কুল কেমন চলছে, কলেজ কেমন চলছে, লেখাপড়া কেমন হচ্ছে, এগুলো কেন? আচ্ছা বলো, তোমার মনে কি কথা আছে, আর সব শুনবো। আমি খুব পছন্দ করি আপনাকে। আমার ইচ্ছে আমি বিয়ের পর আপনার সাথে খুব দুষ্টুমি করব আর খুব ভালোবাসবো। প্রতিদিন আমার জন্য খাবার নিয়ে আসতে হবে। দেখো মারিয়া, আগে থেকে স্বপ্ন দেখা উচিত নয়। আরে, আপনার সাথে তো আমার বিয়ে হবে, তাই না? তা এতে শুভ দেখলেন কি? বাংলায় একটা প্রবাদ শুনেছিলাম আমার দাদুর কাছে, জন্ম মৃত্যু বিয়ে তিনি বিধিতা নিয়ে। আমি তো আপনারই কথার প্রেমে পড়ে গেছি। কত সুন্দর করে কথা বলেন আপনি। আমি রুমে শুয়ে আছি আর মারিয়া বসে বসে এসব কথা বলছে। একটু পর দিয়ে এসে, ভাইয়া তোকে আম্মু ডাকে, আর মারিয়া আপু আপনাকেও। আচ্ছা চলো। যাক বাবা, বাঁচলাম। আমরা উঠে গেলাম। আম্মু দুপুরে খেতে ডাকছে, আমরা গিয়ে খেয়ে নিলাম। আমি খেয়ে দিয়ে রুমে শুয়ে হালকা ঘুম দিলাম। বিকালে ঘুম থেকে উঠে বাইরে আসলাম, কিন্তু সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন? সবাই কেমন কেমন করে তাকাচ্ছে। মারিয়া আমায় দেখে তো হেসে গোড়াগড়ি খাচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কি ব্যাপার, সবাই আমাকে দেখে এভাবে হাসছো কেন? আপনার চাঁদ মুখখানা একটু আয়নায় দর্শন করে আসুন। আমি গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। দিয়া, আজ আমি তোকে ছাড়বো না। আমার সমস্ত মুখে দিয়ে কালি আর রং দিয়ে জোকার বানিয়ে দিয়েছে। আমি মুখ দিয়ে সোজা দিয়ে রুমে গেলাম। গিয়ে দেখি দিয়ে বসে বসে সিরিয়াল দেখছে। আমি গিয়ে দিয়ের কান দুইটা টেনে ধরলাম। ওই হাড্ডি, তুই আমার মুখে রং দিলি কেন? ওই পুঁইশাকের ডাটা তোর ওই ছুঁচো মুখে আমি কি জন্য রং দিতে যাবো রে? তোকে আমি তুই আমার রুমে এসে আমাকে হুমকি দিচ্ছিস? বলে দিয়ে আমার সাথে মারপিট করতে লাগলো। দিয়ে আমাকে নাক কান ধরে টানছে আর কিলঘুষি মারছে, কিন্তু আচমকা মারিয়ে এসে দিয়াকে বকছে। এই দিয়া, উনি তোমার বড় ভাই, তার সাথে মারপিট করছো, তার গায়ে হাত তুলছো, এত বেয়াদবি। ভাইয়াকে সরি বলো। সরি। দিয়ে মন খারাপ করে চলে গেল ওর নিজের রুম থেকে। আমার খুব রাগ হচ্ছে মারিয়ার উপর। তুমি কি আমার বোনকে বকলে কেন? ও তো আপনার সাথে ঝামেলা করছিল, তাই ওকে সরিয়ে দিলাম। মারিয়ার মুখ থেকে কথাটা শুনে আমার রাগে গা জ্বলে উঠল। আমার কলিজার টুকরা বোনকে বকছে। আম্মু তাই বকলে আমি আম্মুর উপর রাগ করি? আমার বাসায় থাকতে হলে আমার বোনের নামে কথা বললে চলবে না। যদি আমার বোনটা তোমাকে একটা থাপ্পড় মারে
তাহলে 2টা থাপ্পড় আমাকে মারবে, তবুও যেন আমার বোনটাকে কিছু বলবে না, এটা বলে দিলাম। সরি, এত ভালোবাসো বোনকে? নিজে থেকে 1000 গুণ বেশি। আর আমাকে? আমি কোনো কথা না বলে সোজা দিয়ার কাছে গেলাম। গিয়ে দেখি দিয়া আমার রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আমি পেছন থেকে, ওই হাড্ডি, আমার মুখে রং দিলি, আবার এখন আমার রুমে আসছিস? আমি তোর রুমে গিয়েছিলাম তাই কি বলেছিস? সরি, আমি চলে যাচ্ছি। এই কি দিয়ার চোখের পানি? ওর চোখে পানি আমার কাছে একটা অভিশাপ। আমার বোনটা কাঁদছে। ওই তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। আমি যে তোর সাথে মারামারি গন্ডগোল করি, এটা কি বেয়াদবি? ওই পাগল, দেখ তুই আমার বোন, তুই তো আমার সাথে গন্ডগোল করবি। কে কি বললো তা নিয়ে মাথা ব্যথা করবি না। তোর মন যেটা চাইবে সেটাই করবি। ভাইয়া, তোর বিয়ে হলে আর তোকে তো বিরক্ত করা যাবে না। চুপ, বেশি কথা বলবি না। বুড়ো বয়সে আমি তোর সাথে ঝগড়া করব? ভাইয়া, মারিয়া আপু। শোন দিয়া, তুই আমার সাথে সবসময় ঝগড়া মারামারি করবি, বেশ, আর কোনো কথা নয়। আর মারিয়াকে আমি দেখছি, তুই আমার জন্য একটু কফি নিয়ে আয়। দিয়ে চলে গেল কফি বানাতে। আমি মারিয়াকে ডাক দিলাম, মারিয়া, তুমি আমাকে ভালোবাসো? অনেক। যদি আমাকে ভালোবাসো আর আমাকে বিয়ে করতে চাও, তাহলে দিয়াকে সরি বলো। তোমার জন্য দিয়া কান্না করেছে, কষ্ট পাইছে আমার দিয়া। কিন্তু সরি বলবে আর দিয়ার সাথে ভাব করে নিবে, তা না হলে ভুলে যাবে আমাকে। আচ্ছা, যাচ্ছি। দেখো মারিয়া, দিয়া কিন্তু আমাকে ওর নিজে থেকেও বেশি ভালোবাসে। আর ভাই বোনের ভালোবাসা কোনো খাত থাকে না। তুমি দিয়ার সাথে মিশে দেখো, ও খুব ভালো বন্ধু হবে তোমার। আচ্ছা। দিয়া আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসলো। দিয়া, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে প্লিজ কিছু মনে করো না। হবু ভাবি মনে করি, প্লিজ ভুলে যাও। আরে কি বলছেন আপু? এসব আমি কিছু মনে করিনি। আর আমি তো একটু বেশিই করে ফেলি ভাইয়ার সাথে। তারপর তারা নিজেদের মধ্যে ভাব করে নিল। রাতে খেয়ে শুয়ে শুয়ে ভাবছি ওই ডিমটার, থুকু সিনিয়র আপুর কথা। ওরে একটা উচিত শিক্ষা দিতে হবে। আমার পেছনে বোখাটে লাগিয়ে দেয়। কালকে কলেজ যাই, তারপর ওর ব্যবস্থা নেব। ওই মেয়ে আব্দুলকে চেনে না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে কলেজে গেলাম। গিয়ে খুঁজতেছি মিমকে। একটু পরে মিম আসলো, সাদা একটা ড্রেস পরে। বাবা একদম। আমি ওর দিকে এগিয়ে গেলাম। সরি বল। কে তুই যে তোকে সরি বলতে হবে? আর ভুলে যাস না আমি তোর সিনিয়র। আই ছেড়ে আমার সিনিয়র আপু, অত কথা বলার সময় নেই আমার। আগে বল, কালকে আমার মারবার জন্য বোখাটে লেলিয়ে দিয়েছিস? তোর তো মেরে হাত পা ভেঙে দিব। তুই আমার গায়ে কালো রং দিয়ে নিয়েছিস। শাওনের কথা জানলো কিভাবে? শোন, তোর 14 গোষ্ঠী আমার কিছু করতে পারবে না। সরি বল। তোর মা কি ওই শিক্ষা দিয়েছে যে লোককে মারার জন্য গুন্ডা লাগিয়ে দিতে হয়? আচমকা দেখি মিমের মুখটা মলিন হয়ে গেছে। আমি বকে যাচ্ছি, তাও ওর কানে যাচ্ছে না। মিম ওর নিজের মধ্যে নেই। আমি কোনো কথা না বলে ক্লাসে চলে গেলাম। কিন্তু ব্যাপার কি, যে মেয়েকে একটা কথা বললে 1000 কথা শুনিয়ে দিত, সেই হঠাৎ কিছু বললো না কেন? হঠাৎ করে মুখ মলিন করে রাখলো কেন? যাক, আমি কেন এমন ভাবছি? ক্লাস করে টিফিনে বসে আছি একটা গাছতলায়। একটু পাশে দেখি মিমও তার সাঙ্গপাঙ্গ বসে আছে। তবে মিমের মন খারাপ, কিছু হয়েছে ওর? জিজ্ঞেস করব? না থাক, ও সিনিয়র। আর যে মেয়ে, তাতে আমার কি না কি করে বসে বলা তো যায় না। হয়তো আমার হুমকিতে ভয় পেয়েছে। আমি ক্লাস করে বাসায় যাচ্ছি, তখনও মিমের মন খারাপ। দূর, কী যে হয়েছে। মিমের বান্ধবী সুমি আপু যাচ্ছে। আমি ওরে জিজ্ঞেস করলাম, আপু আপনার বান্ধবী মন খারাপ কেন? আপনার জন্যই মিমের মন খারাপ। আজ সারা ক্লাস মন খারাপ করেই কাটিয়ে দিয়েছে, কারোর সাথে কথাই বলেনি। কেন, আবার আমার প্রেমে পড়েছে নাকি? হি 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 হি। আপনি আসলেই একটা খারাপ মানুষ। আপনি মানুষের মনে কষ্ট দিতে পারেন খুব। জানেন ও কত কষ্ট পাইছে? কতখানি? ওর আম্মু নেই, আম্মু মারা গেছে, আর আপনি ওর আম্মুর কথা তুলে বকা দিলেন। আমি তো সুমির কথা শুনে মাথায় ঘুরছে। মিম সেজন্য এত কষ্ট পাইছে? আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে মিমকে ডাক দিলাম। কিন্তু মিম যেটা করলো তাতে আমি তাড়াতাড়ি মিমের পিছনে গেলাম, গিয়ে মিমকে ডাক দিলাম, ওই মেয়ে। কিরে, তুই কলেজে বিরক্ত করিস, আবার রাস্তায় তোর কি লাজ লজ্জা একটু কম? না, আসলে আমি একটু
বুঝছি, তোদের মতো ছেলেদের তো এটা জন্মগত রোগ। এবার আমাকে পটাতে চাইবি? মুখ সামলে কথা বলো। তোদের মতো ছেলেদের কাছ থেকে নিজেকে সামলে নিতে হবে। যা আমার সামনে থেকে। দেখো, আমি এখানে তোমার সাথে ঝগড়া করতে আসিনি। প্রেম করতে আসছিস? তোর মতো ছেলেরা মেয়েদের ভোগ করার জন্য কলেজে আসিস। কথাটা আমার সহ্য হলো না। আমি মিমকে 2টা থাপ্পড় দিলাম। সিনিয়র জন্য যা নয় তাই বলবে। পাবলিক প্লেসে হয়তো 2-1জন দেখেছে, তবে এটা বর্তমান স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। থাপ্পড়টা একটু বেশি পরিমাণে হয়েছে। মিম গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। আমি তোর কাছে সরি বলতে আসছি, দিলি তো মেজাজ গরম করে। নে, সবসময় ঝগড়া। মিম কিছু বলতে যাবে তার আগে আমি রিক্সায় উঠে বাসে চলে আসলাম। আচ্ছা, শুনতে পেলাম মিম কিছু বাজে কথা বলল, মানে ঠেট দিল। আমি বাসায় আসলাম, এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরের দিন কলেজে গিয়ে তো একটু ভয়ে আছি। মিম যে পরিমাণে রাগী, তাতে আমার আজকে শেষ। ভয়ে ভয়ে বসে আছি, কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, মিম আসলো না। তো ও তো ক্লাস মিস করে না, তাহলে কী জন্য আসলো না ভেবেই পাচ্ছি না। যাক বাবা, বাঁচা গেল। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, এভাবে প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু মিম আর কলেজে আসেনি। আর আমি খোঁজও নেইনি কেন আসেনি। আমি যে জোরে থাপ্পড় দিয়েছিলাম, নিশ্চয়ই যেদিন দেখা পাবে সেদিন মেরে শোধ নিবে। এখন আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি, যা বেতন পাই আমার খুব ভালোভাবে চলে যায়। এক কথায় আমি এখন প্রতিষ্ঠিত। আর 15 দিন আমার বিয়ে মারিয়ার সাথে। আমি কারোর সাথে কোনো প্রেম করিনি, কিন্তু মারিয়া আমার সাথে করেছে। একদিন বিকেলে আমি একটা দরকারি কাজে শেষ করে দিয়েটার জন্য কিছু মার্কেট করে বাসে আসছি, কিন্তু রাস্তার পাশে কালো চশমা পরা একটা মেয়েকে দেখে আমার চোখ আটকে গেল। এ তো আর কেউ নয়, সিনিয়র আপু মিম। আজ প্রায় 1 বছর পর দেখছি রাস্তার ধারে একটা বেঞ্চে বসে আছে। দেখে জানি না কেন একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আমি কি একবার যাব, গিয়ে কথা বলবো মিমের সাথে? না থাক, ও যা মেয়ে তা হয়তো সেই থাপ্পড়ের শোধ নিয়ে নিবে। আর এখন আমার একটা সম্মান আছে, কিন্তু এতদিন কোথায় ছিল জানতে খুব ইচ্ছা হলো। আমি ভয়ে ভয়ে মিমের দিকে নিঃসন্দেহে এগিয়ে গেলাম। আমি মিমের পিছনে গিয়ে একটু কাশি দিলাম। কিছু বলতে যাব তার আগে আমার কাশি শব্দ শুনে প্লিজ আমাকে একটু সাহায্য করবেন, খুব কৃতজ্ঞ থাকতাম যদি আমাকে একটু একটা ঠিকানার নাম বলে ওখানে পৌঁছে দেবেন। আমার খুব বিপদ। এটা তো একদম পাশে একটা ঠিকানা, কিন্তু ও যেতে পারছে না কেন? তাছাড়া ও আমার দিকে তাকাচ্ছে না কেন? কেন আপনি যেতে পারছেন না? কিভাবে যাব বলুন? আমি যে চোখে দেখতে পাই না, আমি অন্ধ। মিমের কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি তাড়াতাড়ি বেঞ্চে বসে পড়লাম। মিম এটা কী বলছে? আর এসব কীভাবে হলো? আমার দুনিয়া অন্ধকার হয়ে আসছে। কি হলো, নিয়ে যাবেন একটু? যেতে পারছি না। আর আমার সাথে যে আসছিল সে চলে গেছে, বলছে একটু পর আসবে, কিন্তু আমার মাথা ব্যথা করছে। বাসায় যাব, প্লিজ আমাকে একটু পৌঁছে দিন। মিম আমার কে হয়? ওর কথা শুনে আমার দুনিয়া অন্ধকার হয়ে গেছে। এত সুন্দর মেয়েটা কিভাবে এটা হয়ে গেল? আর কবে হলো এটা? আপনি কি চলে গেছেন? কোনো কথা বলছেন না যে? আমাকে একটু হেল্প করুন না প্লিজ। চলো, তোমাকে বাসায় দিয়ে আসছি। আমি মিমের হাত ধরে একটা অটো ডেকে তাতে বসিয়ে দিলাম। আমি মিমের দিকে তাকিয়ে আছি। আরে মেয়েটার ওই অবস্থা হলো কিভাবে? আচ্ছা, তোমার ওই অবস্থা হলো কিভাবে? আর অবস্থা, আমার কপাল খারাপ। একদিন কলেজ থেকে বাসায় আসছিলাম, তখন পেছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিয়ে চলে যায়। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান আসে তখন আমি হসপিটালের বেডে, চোখ বাঁধা। আমি খুব চিৎকার করি, তখন আমার চোখ খুলে দেয়, কিন্তু সব কিছু একদম অন্ধকার। জানতে পারলাম আমার মাথায় ধাক্কা লাগার কারণে আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। আর সেই থেকেই আমি আজ... মিমের চোখে পানি, কিন্তু আমার চোখেও পানি ছলছল করছে। একটা মেয়ের জীবনে এভাবে নষ্ট হয়ে গেছে। আমি মিমের দিকে তাকিয়ে আছি। কি হলো, আপনি কিছু বলছেন না কেন? আমরা কত দূর আসছি? ওই তো প্রায় চলে আসছি। আচ্ছা, ডাক্তার কি বলেছে? তুমি সুস্থ হবে না? কি হবে বলুন সুস্থ হয়ে? অনেক টাকার প্রয়োজন আমার। আমার মতো একটা অনাথের পেছনে এত টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। আল্লাহ যদি আমাকে তুলে নিত তাহলে আমি আম্মুর কাছে যেতে পারতাম, ওই আকাশের তারা হয়ে আম্মুর সাথে থাকতাম, আর মানুষের কাছে বোঝা হয়ে থাকতাম না। মিমের কথাগুলো শুনে আমার চোখে পানি চলে আসছে। মেয়েটা তো নিশ্চয়ই খুব কষ্টের মধ্যে দিন পার করছে। মেয়েটা কত চঞ্চল ছিল, আর তার জীবনটা 1 বছরে পাল্টে গেল। নামও, তোমার বাসা চলে আসছে। আমি মিমের হাত ধরে ওর বাসার মধ্যে নিয়ে আসলাম।
তখন একটা মহিলা বলে উঠল, ঘাটের মরা আবার ফিরে আসছে, মায়ের সাথে কেন যায় না? আমি নিশ্চিত এটা মিমের সৎ মা। আর ওনার কথা শুনে একটু বুঝেছি তিনি মিমের উপর অসন্তুষ্ট। আমি চাইলে জবাব দিতে পারতাম, কিন্তু কিছু বললাম না। কারণ কি আমি মিমকে উপরে নিয়ে গেলাম তার রুমে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ দিলে ছোট করা হবে। আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনি একজন অন্ধ মানুষকে সাহায্য করেছেন। মহিলাটা কে যে ওই কথা বলল? উনি আমার আম্মু। আমি যতটুকু বুঝলাম মিম এখানে খুব কষ্টের মধ্যে দিন পার করছে। তোমার আব্বু কোথায়? আব্বু আর কিছুক্ষণ বাসায় আসবে অফিস থেকে। আমি মিমের সাথে কোনো কথা না বলে মিমের বাসার সামনে এসে অপেক্ষা করতে লাগলাম মিমের আব্বুর জন্য। ভেতরে থাকতে পারতাম, কিন্তু মিমের সৎ মায়ের জন্য আমি থাকলাম না। যাই না কি বলে বসে। কিছুক্ষণ পর একটা লোক বাসার সামনে এসে দাঁড়ালো। ইনি হয়তো মিমের আব্বু। লোকটা জিজ্ঞেস করলেন, কেন বাবা, তুমি কি চাই? আপনার মেয়ে কি মিম? হ্যাঁ বাবা, কেন, কি হয়েছে? আচ্ছা, আপনি আমাকে চেনেন? আমি আব্বুর নাম বললাম, ওনার ছেলে। হুম, সে আমার ভালো একজন বন্ধু, কলেজ লাইফে একসাথে পড়েছি, সময়ের অভাবে আর কথা হয় না। আমি আপনার সাথে কিছু কথা বলতাম। আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে চলো। আমি আঙ্কেলের সাথে ভিতরে গিয়ে বসলাম। আমি একটা কোম্পানিতে চাকরি করি, যা বেতন পাই আমার খুব সুন্দরভাবে পার হয়ে যায়। তা বাবা, তুমি এই কথা কেন বলছো? আচ্ছা, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, রাখবেন? বলো, আমার সামর্থ্যে থাকলে রাখবো। মিমকে আমার সাথে বিয়ে দিবেন? আমার কথা শুনে আঙ্কেল অবাক হয়ে গেলেন। কি বলছো বাবা? তোমার মতো একটা ছেলের সাথে আমার এই অন্ধ মেয়ের বিয়ে আমি কিভাবে দেব বলো? আমার নিজের কাছে তো মত দেয় না। প্লিজ আঙ্কেল, দেখুন, আমি আপনার মেয়েকে খুব পছন্দ করেছি। আপনি প্লিজ রাজি হয়ে যান। না বাবা, আমার মেয়েকে কিভাবে তোমার কাছে তুলে দেব? সে তো অন্ধ, পারবে না সংসারের একটা টুকরো কেটে দুখান করতে। লাগবে না কোনো কাজ করা, মিমকে আমি রাজরানী বানিয়ে রাখবো। বাবা, কিন্তু মিম তো রাজি হবে না। দেখুন, আমি মিমকে রাজি করিয়ে নিচ্ছি। তবুও নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে। আমার মেয়েটা তোমার ঘাড়ে বোঝার মতো চাপিয়ে দেওয়া, এটা অন্যায়। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। প্লিজ আপনি মিমকে আমার সাথে বিয়ে দিন। মিম রাজি হবে না। আমি রাজি করিয়ে নিচ্ছি। আমি আর কোনো কথা না বলে সোজা মিমের রুমে চলে গেলাম। কারণ এটা বাসনে, এটা মিমের কাছে দোজাক। কুকুরের মতো পড়ে আছে মেয়েটা। আমি জানি না মিম রাজি হবে কি না। আমি গিয়ে দেখি মিম শুয়ে আছে বালিশে, বুকে দিয়ে চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। কান্না নয়, চোখ দিয়ে পানি পড়াটা যে কতটা কষ্টের সেটা তারাই বোঝে যাদের এটা হয়েছে। মিম, কে? যে তোমাকে বাসায় দিয়ে আসছিল, আমি সেই। ও, কি হয়েছে? আচ্ছা, এখানে থাকতে তোমার তো খুব কষ্ট হয়, বলো? আমার খুব কষ্ট হয়। যাবে আমার সাথে? বিয়ে করবে আমায়? কি বলছেন আপনি? আমি অন্ধ, আমাকে কি কি স্বার্থে বিয়ে করবেন? ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। আমি ভালোবাসি তোমায়। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি একটা অন্ধ, কেন ভালোবাসেন আমায়? আমি আপনার কোনো কাজ করতে দিতে পারবো না। তোমার কোনো কাজ করা লাগবে না, শুধু ওইটুকু করো, আমায় বিয়ে করো আর খুব ভালোবাসো আমায়। এটা হয় না। তুমি যে এখানে পড়ে আছো কুকুরের মতো, তা সেটাও কিভাবে হয়? তবু আপনার কাছে কেন বোঝা হয়ে? ভালোবাসলে তাকে কেউ বোঝা বলে না। অত সব কথা নয়, তুমি বিয়ে করবে, বেশ। তোমার আব্বু রাজি আর তুমিও রাজি। আমি নিচে এসে আঙ্কেলকে ডাকলাম, আঙ্কেল বিয়ের ব্যবস্থা করুন, আমি মিমকে বিয়ে করব। মিমকে রাজি করিয়ে ফেলেছি। আচ্ছা, তোমার বাবা মার সাথে কথা বলি। তাদের সাথে কথা বলা লাগবে না। আমি আজ এখনই মিমকে বিয়ে করব। মিমের কাছে এটা নরক, আর আমার বাবাকে আমি বুঝাবো। যদিও আমার বিয়ে আর 15 দিন বাকি, জানি না আম্মুর রিয়াকশন কি হবে। আমি একটা পরিচিত কাজে ডেকে মিমকে বিয়ে করে নিলাম। বাবা, আমার অন্ধ মেয়েকে দেখে রেখো, ওকে তোমার ভরসাই দিলাম। রাত 10টা বেজে গেছে। আমি মিমকে নিয়ে বাসে উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গাড়িতে বসে আছি, মিম তো কান্না করে যাচ্ছে। ফোনটা বেজে উঠলো, তাকে দেখি আম্মু ফোন দিয়েছে। কিরে, কোথায় তুই? এত রাত করছিস কেন? আসছি। তাড়াতাড়ি আয়, মারিয়া তোর জন্য একটা কি গিফট এনেছে, তোকে দেবে বলে বসে আছে। তাড়াতাড়ি আয়। আমি জানি না বাসায় গেলে আম্মু মিমকে মেনে নেবে কি না, তবে আমার মনে যেন কি গাইছে।
কেন জানি মনে হচ্ছে আম্মু মেনে নেবে না, আর মারিয়া বসে আছে আমার জন্য। আর 15 দিন পর মারিয়া আমার বউ হতে যাবে। আম্মু মারিয়াকে খুব পছন্দ করে। এদিকে তো মিম কান্না করছে, খুব টেনশন হচ্ছে। জানি না আর একটু পর কি হতে চলেছে। হার্টবিট তো বেড়েই চলেছে, আমি ঘামছি। আমার বাসার সামনে পৌঁছে গেলাম। মিম বাসায় চলে আসছি। আমি মিমকে ধরে নামিয়ে দিলাম। মিমকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কয়েক মুহূর্ত পর যে কি হবে আল্লাহ ভালো জানেন। কলিং বেল বাজানোর পর দরজা খুলে দিল। মনে হয় আমার জন্য অপেক্ষা করছিল। সবাই বসে আছে, আম্মু দরজা খুলে দিল। মিমকে দেখে আম্মু অবাক হয়ে গেল, তবুও শান্ত গলায় জিজ্ঞেস করলেন, মেয়েটা কে? ওর নাম মিম, আমার স্ত্রী। কথাগুলো ভয়ে আর টেনশনে বলতে পারছি না। কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। জানে না যে মিম অন্ধ। জানলে যে কি অবস্থা করবে আল্লাহ ভালো জানেন। আম্মু প্রচণ্ড খেপে গেলেন। আম্মু আমার কথা শুনে হাসলো। তুই মজা করছিস? বল মেয়েটা কে? আম্মু সত্যি বলছি, ওই মেয়েটা আমার স্ত্রী। আজ আমি ওকে বিয়ে করেছি। ওই দেখো বিয়ের কাবিননামা। আমি কাবিননামা আম্মুকে দেখালাম। আম্মু তো দেখে অবাক, জানি না কি বলবে। তুই আমার ছেলে হয়ে এই কাজটা করলি? আর 15 দিন পর তোর বিয়ে, আর তুই আজ একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিস? কেন করলি এটা? আম্মু ওর বাসায় খুব কষ্ট দেয়। তাছাড়া মিমনা চোখে দেখতে পায় না। অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত পায়, যার রিয়াকশন চোখে আসে, আর ও অন্ধ হয়ে যায়। তুই বিয়ে করে নিয়ে আসলি, তাও এমন একটা অন্ধ মেয়েকে? এই মেয়ে তোর কি কাজে আসবে? এ পারবে না তোর একটা কাজ করে দিতে। প্লিজ আম্মু আমাকে ক্ষমা করে দাও। চুপ, আমাকে আম্মু ডাকবি না। আমার কোনো ছেলে নেই। আম্মু প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বিয়েটা কোনো ছেলে মানুষ নয়, সারা জীবনের একটা বন্ধন। আম্মু প্লিজ তুমি মিমকে মেনে নাও। তুই ওই মেয়েকে নিয়ে চলে যাবি আমার বাসা থেকে। মিম তো কান্না করে যাচ্ছে, আর মারিয়া সোজা রুমে চলে গিয়ে কান্না করছে। দিয়া আর আব্বু কোনো কথা বলছে না। তুই যদি ওই মেয়েকে নিয়ে থাকতে চাস, তাহলে আমার বাসায় থাকতে পারবি না। কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আব্দুল আমাদের একমাত্র ছেলে, ও চলে গেলে তুমি থাকতে পারবে? কেমন ছেলে আমাদের! মান সম্মান সব শেষ করে দিল। আর মাত্র 15 দিন পর ওর বিয়ে, আর আজ একটা অন্ধ মেয়েকে বিয়ে করে বাসায় তুলেছে। তুলেই যখন ফেলেছে মেনে নাও, আর ঝামেলা বাঁধিয়ে কোনো লাভ নেই। কি জবাব দেবে মারিয়াকে? কোন মুখ নিয়ে যাবে মারিয়ার বাবা মার সামনে? বিয়ে তো হয়নি, আমি নিজে ওদের গিয়ে বুঝিয়ে বলবো। তুমি প্লিজ অশান্তি করো না। থাকুক গিয়ে, উপরে থাকবে আমার সামনেও। আর ওর ওই অন্ধ বউ যেন আমার সামনে না আসে। আব্দুল, মিমকে তো রুমে নিয়ে যা। আমি তাড়াতাড়ি মিমকে ধরে উপরে নিয়ে আসলাম। আম্মুর সামনে থাকলে আরও রেগে যেত। আর রাখবেই না কেন? আর 15 দিন পর আমার বিয়ে, আর আজকে আমি মিমকে বিয়ে করেছি। মেয়েটা অনেক কান্না করছে। আমি মিমকে রুমে নিয়ে এসে, এখানে বসো মিম। কেন বিয়ে করলেন আমাকে? আমার মতো একটা অন্ধের জন্য আপনি আপনার পরিবারের কাছ থেকে দূরে চলে গেলেন? আপনার আম্মু খুব কষ্ট পাইছে। আপনি আমাকে প্লিজ বাইরে কোথাও রেখে আসুন। চুপ, একদম কথা বলবে না। তুমি বাসায় ওই কষ্ট সহ্য করতে, আর আমায় এটা দেখে সহ্য হয়নি। আমার জন্য কেন আপনি নিজেই পরিবারের কাছে খারাপ হয়ে গেলেন? আপনার আম্মু খুব কষ্ট পাচ্ছে। আম্মু একদিন মেনে নেবে, দেখবে সেই দিন অনেক ভালোবাসবে তোমাকে। আমি মিমের সাথে কথা বলছিলাম, তখন দিয়া আসলো। তুইও আম্মুর মতো কিছু কথা শুনিয়ে যা। কিন্তু দিয়া কোনো কিছু না বলে আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। ভাইয়া, আমি তো তোর কোনো কাজকে ভালো বলি না। তুই যতই ভালো কাজ করিস আমি তার খুঁত ধরি, তোকে পস্তাই। কিন্তু আজকে কোনো খুঁত খুঁজে পাচ্ছি না। তুই যেটা করেছিস একদম ঠিক করেছিস। আমার এই মিম ভাবি বেস্ট। দিয়া আমাকে ছেড়ে মিমকে গিয়ে জড়িয়ে ধরলো। ভাবি, আমি আপনার ছোট ননদ, একটু দুষ্টু মানিয়ে নিতে হবে কিন্তু। আর শোনেন, আমি কিন্তু প্রচুর কথা বলি, রাগ করতে পারবেন না। আমি তো রাগ করেছি। কেন ভাবি, আমি কি করেছি বলুন? আচ্ছা, আমি তো তোমার ভাবি, তা তুমি করে না বলে আপনি করে বলছো কেন? ও সরি, তুমি করে বলছি ভাবি। আমি যে কয়দিন আছি তুমি করেই বলো। আচ্ছা, সে দেখা যাবে। এখন তোমরা সবাই বাইরে যাও, আমি রুমটা হালকা সাজিয়ে দিই। আজ তো তোমাদের বাসরাত। না আম্মু, যদি কোনোদিন মেনে নেয় তাহলে সেদিন সাজিয়ে দিও। দিয়া অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়। দিয়া চলে গেল। মিম, এখন হয়তো আম্মু তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু দেখবে আমার আম্মু অনেক ভালো।
একদিন তোমাকে বুকে টেনে নেবে, তোমাকে তোমার আম্মুর অভাব পূরণ করে দেবে, আর আমি কালকে ডাক্তারের সাথে কথা বলবো, তুমি আবার দেখতে পাবে। কেন করছেন আপনি আমার জন্য? আমি আপনার কোনো কাজেই আসতে পারবো না, আপনার একটা কাজ করে দিতে পারবো না। আরও আপনার আর আপনার আম্মুর মধ্যে ফাটল ধরিয়ে দিলাম। আমি একটা অলক্ষী। বেশি বকবে না, তোমার কোনো কাজ করা লাগবে না, শুধু একটা কাজ করে দিলেই হবে। কি কাজ বলুন, আমি করে দেব। ভালোবাসতে হবে প্রচুর, তুমি শুধু আমাকে ভালোবেসে যাবে, এইটাই তোমার কাজ। দেখি মিম লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলেছে, কেঁদে কেঁদে চোখ দুইটা লাল করে ফেলেছে, আর মুখ চোখ ফুলে গেছে। মেয়েটা কত কষ্টের মধ্যে দিয়ে দিন পার করছে। ওরে যদি এক মুঠো সুখ এনে দিতে পারি তাহলে তাতেই আমার তৃপ্তি। শুধু আম্মুর মনে মিম যদি জায়গা করে নিতে পারে তাহলে মিমের আর কোনো কষ্ট থাকবে না। ঘুমাবে না? অনেক তো রাত হয়ে গেছে। ঘুমাবো, আপনি শুয়ে পড়ুন। আমার বুকে শুয়ে থাকতে হবে? আমার লজ্জা করছে। আরে নিজের মানুষের কাছে কিসের লজ্জা? আজ থেকে তুমি আমার বুকে শুয়ে থাকবে। আমি এক হেঁচকা টানে মিমকে আমার উপর ফেলে দিলাম। মিম লজ্জা পেয়েছে, সেটা স্বাভাবিক। সে দেখেনি যে তার স্বামী কে। আমি মিমকে আমার পরিচয় দেই নাই। মিম ছাড়াতে চাইছে। প্লিজ ছেড়ে দিন, আমার খুব লজ্জা লাগছে। দেখো মিম, তুমি যদি আমার বুকে না থাকো আমি জোর করব না, থাকা লাগবে না। আমি একটু মিথ্যা রাগ করে মিমকে ছেড়ে দিলাম, কিন্তু মিম সরে না গিয়ে আস্তে আস্তে করে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওই বাসায় একটা বালিশ কম আছে মিমের জন্য, কিন্তু মিমের জন্য আরও সুন্দর জায়গা আছে, কিন্তু মিম তো সেখানে থাকবে না। আমি থাকবো না তো বলিনি, শুধু বলেছি লজ্জা লাগছে। কোথায় বলো তো? আপনার বুকে। এটা তোমাকে দিয়ে দিলাম, সারা জীবন যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমার বুকে তোমাকে থাকতে হবে। জি। এবার মিম নিজে আমার বুকে শুয়ে পড়লো আর আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। জানেন আজ আমার অনেক ভালো লাগছে, শুধু আপনার আম্মুর কথা চিন্তা হচ্ছে। তিনি খুব কষ্ট পাইছেন। প্লিজ আপনি আপনার আম্মুকে কষ্ট দিয়েন না। আপনার আম্মুর কথা শুনুন, আমাকে বের করে দিন। মিম আম্মু রেগে গিয়েছে বলে এমন করেছে, কিন্তু তুমি দেখে নিও, একদিন তোমাকে খুব ভালোবাসবে আমার আম্মু। তোমার নিজের আম্মু অভাব পূরণ করে দেবে। জানেন আমি যখন ছোট, অনেক ছোট, বয়স হয়তো 7-8 বছর, তখন আম্মু বেঁচে আছে। আমার আম্মু আমাকে কত ভালোবাসতো, প্রতিদিন খাইয়ে দিত, দুষ্টুমি করলে বকা দিত। তো আমি গাল ফুলিয়ে না খেয়ে বসে থাকতাম। তখন আম্মু এসে আমার রাগ ভাঙাতো, আমার কাছে সেই ছোট বাচ্চাদের মতো করে রাগ ভাঙাতো। খুব সুখে ছিলাম আমি, কিন্তু আল্লাহ আমার আম্মুকে পছন্দ করলেন। তিনি আমার আম্মুকে তার কাছে নিয়ে নিলেন। আম্মু যখন মারা গিয়েছিল আমি সেদিন খুব কান্না করেছিলাম। জ্ঞান ছিল না আমার। আমাকে হসপিটালে নেওয়া হয়। আমি মারা যাচ্ছিলাম। আমার আব্বু আমার দেখাশোনার জন্য, আমার মায়ের অভাব পূরণ করার জন্য আমাকে একটা নতুন আম্মু নিয়ে আসে। কিন্তু প্রথম কয়েকদিন আমাকে আদর করে, তারপর অনেক খারাপ ব্যবহার করত, মাঝে মধ্যে মারতো। আমি সব সহ্য করতাম, কারণ এটা আমার কপালে আছে। আমার মাঝে মধ্যে ইচ্ছে করে মরে গিয়ে আকাশের তারা হয়ে আম্মুর কাছে যেতে। খুব ইচ্ছে করে আম্মুকে জড়িয়ে ধরতে, আম্মুর গলা জড়িয়ে ধরে আম্মুর আদর ভোগ করতে, কিন্তু আমার কপালে নেই। মিম কথাগুলো আমাকে জড়িয়ে ধরে বলল। মিমের চোখে পানিতে আমার গেঞ্জিটা ভিজে গেছে। মেয়েটা এত কষ্ট করে বড় হয়েছে, দেখে তো বোঝা যেত না যে মিমের ভেতরে এতটা কষ্ট। আমি প্রাণপণ চেষ্টা করব আমার মন জয় করে মিমের কষ্ট দূর করতে। আমি মিমকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। অনেক রাত হয়ে গেছে। সকালে দিয়ে দরজা ধাক্কা দিচ্ছে। এই ভাইয়া, আর কত ঘুমাবি? ওর তাড়াতাড়ি, নতুন বিয়ে করে যে দেখিয়ে দিলি। আমি দেখি মিম আমার বুকের উপর শুয়ে আছে, একদম বাচ্চা বাচ্চা লাগছে। আমি মিমকে দেখতে লাগলাম, কিন্তু দিয়ের জন্য আর হলো না, দরজা বেরিয়ে ভেঙে ফেলার মতো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। নতুন বিয়ে করে কি তুই এত লেট করে উঠবি? আরে না, কালকে ঘুমাতে একটু লেট হয়েছিল তো। কেন, কাল রাতে কি করেছিস রে? ফুপুমা বানাবি নাকি? উল্টাপাল্টা কথা বলিস না। মিমের কষ্ট কথা শুনছিলাম। জানিস মিমের আম্মু বেঁচে নেই, ওর একটু খেয়াল রাখিস রে বোন। আমার কথা শুনে দিয়ে শক খেলো। ভাইয়া, ভাবির আম্মু মারা গেছে কিভাবে? অনেক আগে স্ট্রোক করে মারা যায়। ওর সৎ মা ওকে খুব বোকা দেয়, ওর সাথে খারাপ ব্যবহার করে, তাই আমি বিয়ে করে এখানে আনছি। কিন্তু আম্মু খুব কষ্ট পাইছে, কি করব, আমার মাথা কাজ করছে না। চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। দিয়ে গিয়ে মিমকে ওয়াশরুমে নিয়ে গেল। আমি নিচে নামতে যাব তখন মারিয়া,
কি দোষ ছিল আমার মিথ্যা ভালোবাসা দিয়ে আজ তুমি একটা অন্ধ মেয়েকে বিয়ে করলে, বিয়ে করে নিয়ে আসলে? আচ্ছা, আমার ভালোবাসে কি কমতি ছিল? দেখো মারিয়া, বিয়েটা কার, কখন, কোথায়, কার সাথে হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। আর কে বলেছিল ভালোবাসতে তোমায়? আমি বলেছিলাম আগে থেকে বেশি আশা করো না। আর যেটা হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত। তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। আমি দেখে নিব মিম কেমন করে তোমার বউ থাকে। মারিয়া রাগ করে চলে গেল, কিন্তু আমার কিছু করার নেই। আমি নিচে গিয়ে দেখি আম্মু বসে আছে। আমি আম্মুর পাশে গিয়ে, আম্মু। একদম আমাকে আম্মু বলে ডাকবি না। তোর মা আমি না, আর আমার কোনো ছেলে নেই। এভাবে কেন বলছো আম্মু? আমি কি করেছি? কি করেছিস সেটা আবার তোকে মনে করে দিতে হবে? আর 2 সপ্তাহ পর তোর বিয়ে, আর তুই বিয়ে করে নিয়ে আসছিস, তাও আবার একটা অন্ধ মেয়েকে। কি কাজ করে দিতে পারবে তোর? পারবে তোরে রান্না করে খাওয়াতে? পারবে তোর ময়লা জামা কাপড়গুলো পরিষ্কার করে দিতে? পারবে তোর বেডরুম গুছিয়ে দিতে? কি কাজ পারবে? ওর কোনো কাজ করা লাগবে না, আমি সংসারে সব কাজ করে দেব। এটা বিয়ে, কোনো ছেলে খেলা নয়, আবেগ নয়। বিবেক দিয়ে ভেবে দেখ কি ভুল করেছিস তুই। আমার চোখে কোনো ভুল দেখতে পাচ্ছি না। তুই যখন ওই মেয়েকে ছাড়বি না, তাহলে তুই আর তোর বউ কখনো আমার সামনে আসবি না। তোরা উপরে থাকবি, আমাদের সামনে মোটেও আসবি না। আর আমাকে যেন মা বলে ডাকবি না। ও তোমার ছেলে, আর ওকে তুমি এভাবে দূরে ঠেলে দিও না। ছেলে হলে মান সম্মানের ভয় থাকতো, এভাবে যে কাউকে তুলে নিয়ে এসে বউ বানাতো না। জানো মারিয়া কত কষ্ট পেয়ে চলে গেছে? দিয়ে মিমকে ধরে সিঁড়ি দিয়ে নিচে নামলো। এই তুই ওকে নিচে নিয়ে আসছিস কেন? আমার ভাবিকে আমার সাথে নিয়ে রাখবো, আর আমি নিচে না নিয়ে আসলে ভাবি ওপরে একা কি করবে? চুপ। শোন, ওই মেয়ের সাথে তোকে যেন না দেখি দিয়া, ওকে ছেড়ে দিয়ে এদিকে আয়। না। দিয়া আপু, তুমি আম্মুর কথা শোনো, যাও আম্মুর কাছে, না হলে আম্মু রাগ করবে। দীক্ষেতা। আম্মু ভাত দাও, আমরা সবাই একসাথে বসে ভাত খাবো। এদের সাথে আমি কখনোই খাবো না। আমি মিমকে নিয়ে উপরে আসলাম। আমি মিমের খাটে বসিয়ে দিলাম। কেন আমাকে বিয়ে করলেন? এভাবে কষ্ট পাচ্ছেন? আপনার আম্মু আপনাকে কত অপমান আর ইগনোর করছে শুধু আমার জন্য। তাই বলে কি আমাকে বাসায় দিয়ে আসুন? হ্যাঁ, ওই নোরেকে তোমাকে আবার রেখে আসি। আজ একটু কষ্ট করো, দেখবে একদিন অনেক বেশি খুশি হবে। আম্মু একদিন মেনে নেবে। আর আমি আজ ডাক্তারের সাথে কথা বলবো। না না, আমার জন্য আপনি কেন এত কষ্ট করছেন? আর আমার পেছনে ফাও টাকা নষ্ট করবেন না। আমি তো আপনার কোনো কাজ করে দিতে পারি না। কোনো কাজ করতে হবে না, বলেছি না তোমায়? শুধু আমাকে ভালোবাসো, অনেক ভালোবাসো। তোমার ভালোবাসা পেলে আমি সব করতে পারবো। দরজার পাশে দিয়ে হাতে খাবার প্লেটে নিয়ে, ভাই, তোদের কথা বলা শেষ হলে খেয়ে নে। তুই আবার খাবার আনতে গেলি কেন? আর এত খাবার কেন? তুই কি ভাবছিস এসব শুধু তোদের জন্য? না, আমার জন্য। আমরা আজ একসাথে খাবো। তুই আমার পর আমার কিউট ভাবিকে খাইয়ে দিবি। তারপর যেদিন ভাবি সুস্থ হবে সেদিন ভাবির কাছে থেকে খাবো। কি ভাবি, আমায় খাইয়ে দেবে তো? জানো দিয়া আপু, আমারও একটা বোন আছে, কিন্তু তাকে আমার কাছে আসতে দিত না। কিন্তু তোমাকে পেয়ে আমি সব ভুলে গেছি। আমি দিয়েকে আর মিমকে খাইয়ে দিলাম, আর আমি সামান্য কিছু খেলাম। কাল থেকে অফিসে জয়েন করতে হবে, প্রচুর টাকা লাগবে। মিমকে সুস্থ করে তুলতে হবে। দিয়ে খেয়ে চলে গেল। ওই বউ, কি হয়েছে? একটু আদর দাও না প্লিজ। আমার লজ্জা লাগছে। দাও না প্লিজ প্লিজ, লক্ষ্মী বউ আমার, একটুখানি। আমি পারবো না, আমার খুব লজ্জা লাগছে। আমার কথা রাখবে না? থাক, দিতে হবে না। আমি মিমের গা ঘেঁষে বসেছিলাম। মিথ্যা রাগ দেখে মিমের পাশ থেকে সরে গিয়ে বসে মিমের দিকে তাকিয়ে আছি। কিন্তু মিম 2 হাত দিয়ে আমাকে খুঁজতে শুরু করলো। আমি দুষ্টুমি করে সরে গিয়ে বসলাম। মিম তো খুঁজেই চলেছে। কই আপনি? আপনাকে পাচ্ছি না কেন? চলে গেলেন নাকি? আমি একটা হাত মিমের হাতের উপর রাখলাম। আমার স্পর্শ পেয়ে মিম সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। এ কি, মিম কেঁদে ফেলেছে? কোথায় গিয়েছিলেন আপনি? আপনি কি আমার উপর রাগ করে আমাকে ছেড়ে চলে যাচ্ছেন? ধুর বোকা বউ, আমি তোমাকে বিয়ে করেছি ছেড়ে চলে যাওয়ার জন্য না, সারা জীবন ছায়ার মতন পাশে থাকার জন্য। আপনাকে কিন্তু অনেকখানি ভালোবেসে ফেলেছি। মিম আমার মুখ ধরে সারা মুখে অনুগতিতে কিস করতে লাগলো। সারা মুখে চুমুতে ভরিয়ে দিল। আদর দিয়েছি কিন্তু, আর যেন ছেড়ে যেও না। আচ্ছা, আমি যাব না ছেড়ে তোমাকে। আমি আমি মিমের কপালে একটা পাপ্পি দিলাম দরজার পাশ থেকে। কি রে, তোরা দরজা বন্ধ করে এসব কর।
দরজা খুলে কি সিনেমা দেখাচ্ছিস? চুপ, বেশি না বকে মিমের সাথে থাক। আমি একটু ডাক্তারের কাছে যাব। দিয়েকে মিমের কাছে বসিয়ে দিয়ে আমি ডাক্তারের কাছে চলে আসলাম মিমের চোখের বিষয় নিয়ে কথা বলতে। বাসাতে দিয়া আপু, আমার একটু উপকার করবে? বলো ভাবি, আমি তোমার সব কাজ করে দেবো। আমাকে একটু নিচে আম্মুর কাছে নিয়ে চলো না প্লিজ। না, যেতে হবে না। আম্মু তো আমাকে অপমান করবে। আম্মু এখনো রেগে আছে। তুমি কিন্তু বলেছো আমাকে নিয়ে যাবে। প্লিজ আপু, আমার নিয়ে চলো। মিমকে নিচে আম্মুর কাছে নিয়ে গেল। আম্মু নিচে রান্না করছে। আম্মুর পেছন থেকে মিম, আম্মু কি করছেন? রান্না করছি। ও, আপনি তো আবার চোখে দেখেন না। আম্মু, একদম মা ডাকবি না আমায়। তোর মুখে আমি মা ডাক শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আমার মনের আন্দাজে সবজি কাটতে পারি আর সবজি ধুতে পারি। তোমার কাছ থেকে আমি কোনো কাজ করে নেব না। আপাতত তুমি আমার ছেলের মাথা খেয়েছো, এবার আমার মাথা খেতে আসছো। যাও তুমি আমার সামনে থেকে। ভাবি, বলেছিলাম না আম্মু রেগে আছে? চলো। যা, নিয়ে যা। আমি ওদের আর সহ্য করতে পারি না। দিয়ে মিমকে জোর করে আমার রুমে নিয়ে গেল। ভাবি, তোমাকে বললাম যেতে হবে না, শুনলে না তো? খেলে আম্মুর বকিনি। আম্মু বকা দিলে তো ভালো লাগে। জানো না যে যত বেশি বকা দেয় সে তত বেশি ভালোবাসে? আমি ডাক্তারের কাছ থেকে বাসায় আসলাম। সোজা মিমের কাছে গিয়ে দেখি দিয়া মিমের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। দিয়া আর মিম দিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে গল্প করছে দুজনে। আম্মু যে কেন বুঝে না। আমি চাইছিলাম এমন কাউকে যে আমার বোনকে অনেক ভালোবাসবে, কিন্তু মিম তো নিজের বোনের মতো করে রাখছে। ভাইয়া, ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে কি বলেছে ভাবি? খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে? ভাবি আমাদের দেখতে পাবে? না, মিমের চোখের। ডাক্তার কি বলেছে ভাইয়া? মিম মাথায় প্রচণ্ড আঘাত পায়, যার রিয়াকশন চোখে আসে। আঘাত পাওয়ার কারণে মিমের চোখে শিরায় রক্ত চলাচল বন্ধ হয়ে শিরা অচল হয়ে গেছে। চোখের লেন্স ফোকাস নষ্ট হয়ে গেছে। অপারেশন করে শিরা আবার সচল করে দিলে মিম আবার দেখতে পাবে। ভাই, তুই তাই কর, আমার ভাবি যেন দেখতে পাই। তাই করব। এতে প্রচুর পরিমাণে খরচ পড়বে। প্লিজ আপু, ফাও টাকা নষ্ট করবেন না। আমি এমনিতেই ভালো আছি। না ভাইয়া, তুই অপারেশন করার ব্যবস্থা কর। মিমের জন্য আমি লেন্স আনার ব্যবস্থা করছি। আমি তাহলে যাচ্ছি। খুব পেকে গেছিস তুই। এতে আবার পাকার কি হলো? কিছু না, যা তুই। দিয়ে চলে গেলো। আমি এসে মিমের পাশে বসি। তুমি আবার দেখতে পাবে, সব কিছু দেখবে। আপনার মতো একজনকে জীবনসাথী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি দেখিনি আপনাকে, কিন্তু না দেখে আমি ভালোবাসি আপনাকে। আমার জন্য আপনার আম্মু আপনার সাথে কথা বলছে না। একদিন সব ঠিক হয়ে যাবে। মিমকে বললাম না আমি সেই ছেলে যার সাথে আমি কলেজে ঝগড়া করতাম। এটা সারপ্রাইজ থাকুক। আচ্ছা বউ। বউ বলেন না তো, আমার খুব খারাপ লাগে। আচ্ছা, তুমি এত লাজুক কেন? জানেন, আমি আল্লাহর কাছে এমন কাউকে চাইতাম যে আমাকে খুব ভালোবাসবে, কিন্তু আমাকে আমার নিজের মতো করে, সে আমাকে আমার নিজের মতো করে বুঝবে, সব সময় আগলে রাখবে, আমাকে নিয়ে যাবে আমার ওই অভিশপ্ত বাসা থেকে। কিন্তু আমার চোখ দুটা যেদিন নষ্ট হয়ে যাচ্ছে সেদিন আমি সব আশা ছেড়ে দিই। তখন আল্লাহর কাছে চাইতাম আমি আমার আম্মুর কাছে চলে যাব, আর বেঁচে থেকে কেন মানুষের পথের কাটা হব। কিন্তু এখন বাঁচতে ইচ্ছে করছে, আপনাকে দেখে খুব ইচ্ছে করছে। ওই বউটা, মন খারাপ করো না। তুমি চাইছো আর পেয়ে হয়তো গেছো। জানো আমি তোমাকে খুব ভালোবাসি, সারা জীবন খুব খেয়াল রাখবো তোমায়। মিম আমার ভাবু স্পর্শ করছিল। আমি আস্তে আস্তে মিমের খুব সন্নিকটে চলে গেলাম। মিম আমাকে এখন আদর দেবে? হ্যাঁ দেব, না দিলে তো আপনি চলে যান আমার থেকে। কিন্তু আমি চাই আপনি সব সময় আমার পাশে থাকুন। সব সময় থাকবো তোমার পাশে। ঠোঁটে পাপি দিলাম না, কারণ মিমের উপর নিজের পুরুষত্ব অধিকার মিমের দৃষ্টি ফিরে আসার পর নেব। এখন শুধু ভালোবেসে যাব। আমি শুয়ে আছি আর মিমটা আমার বুকে একদম বাচ্চাদের মতো করে শুয়ে রইল, একদম পিচ্চি। মিমের নাকটা অনেক সুন্দর। আমি যখন কলেজে মিমের সাথে ঝগড়া করতাম, মিম রেগে গিয়ে কত রাগে মুডে নিয়ে আমার সাথে কথা বলতো আঙ্গুল নাড়িয়ে। একটা মেয়ের মনের ভেতরে এতটা কষ্ট লুকিয়ে আছে সেটা মিমকে দেখে বোঝা যেত না। মিমের ওই বকুনি স্টাইলে প্রেমে পড়েছিলাম আমি, কিন্তু আমি প্রকাশ করিনি কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছিল। এসব ভাবতে ভাবতে বিকাল হয়ে গেছে।
মিম ঘুমিয়ে পড়েছে। আমি আস্তে করে মিমকে আমার বুকে থেকে সরিয়ে দিয়ে সুন্দর করে শুইয়ে দিয়ে নিচে চলে আসলাম। দেখি আম্মু বসে আছে। আমি গিয়ে আম্মুর পাশে বসলাম। আম্মু জানো, মিমের যদি অপারেশন করা হয় তাহলে মিম আবার দেখতে পাবে। আম্মু কোনো কথা বলল না। আম্মু, তুমি আমার সাথে কথা বলবে না? কি তুই? আমার কোনো ছেলে নেই, আমার ছেলে মরে গেছে। যা আমার সামনে থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। আম্মু, মিমকে বিয়ে করেছি, এইটাই আমার অপরাধ? আর আম্মু, তুমি তো বলেছো আমার মুখ দেখতে চাও না, কিন্তু কোনো এক সময় স্কুল থেকে আসতে লেট করলে বকা দিতে, দিয়ার সাথে ঝগড়া করতাম, তুমি বকা দিতে। আমি মিথ্যা অভিমান করে না খেয়ে বসে থাকতাম, কিন্তু তুমি আমার পাশে বসে আমাকে তোমার কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে আমার ছেলেটা বড় হয়ে গেছে, এখন আমার উপর রাগ করে। তখন আমি আর অভিমান করে থাকতাম না। তুমি রাতে না খাইয়ে দিলে আমার রাত যেন যেত না, কিন্তু কালকে আমার রাতটা গিয়েছে, তবে সেটা অভিশপ্ত, তিলে তিলে কেটেছে। জানো আম্মু, খুব কষ্ট হয়েছে। জানো আম্মু, খুব কষ্ট হয় তুমি যখন বলো আমার ছেলে মারা গিয়েছে। আচ্ছা, আমি যদি তোমার সামনে না আসি তুমি খুশি হবে? আমি আর আসবো না তোমার সামনে। বুকে কষ্টপর চোখে এক সমুদ্র পানি নিয়ে আম্মুর কাছ থেকে চলে আসলাম। আম্মু আমার উপর অভিমান করে আছে। যেদিন আম্মুর অভিমান ভেঙে যাবে আমি সেই দিন অনেক খুশি হব। আমার খুব কষ্ট হচ্ছে, আমি যে আম্মুকে ছাড়া থাকতে পারি না। চোখ দিয়ে পানি ফেলছি, তখন অফিস থেকে ফোন আসলো। চোখে পানি মুছে ফোনটা রিসিভ করলাম। একটা জরুরি কাজের জন্য আমাকে অফিসে যেতে হবে। আমি দিয়েকে বলে চলে আসলাম। মিম এখনও ঘুমিয়ে আছে, সন্ধে হয়ে গেছে। মিমের ঘুম ভাঙলে মিম আমাকে ডাকলো, সাথে সাথে দিয়ে গেল। ভাবি, ভাই একটা জরুরি কাজে অফিসে গেছে। আমাকে নিচে নিয়ে চলো তো আপু। আম্মুর বকা শোনাতে। দেখো আপু, তবুও সে আম্মু, আর আম্মু বকা দিলেও ভালোবেসেই বকা দেয়। তুমি নিয়ে চলো। দিয়ে মিমকে ধরে নিচে নিয়ে গেল। দিয়ে মিমকে আম্মুর কাছে রেখে পড়তে গেল নিজের রুমে। আম্মু, আপনি কি করছেন? তুই কেন আসছিস? তোর জন্য আমি আমার ছেলেকে দূরে ঠেলে দিয়েছি। তোর জন্য আমি আমার ছেলেটার মনে কষ্ট দিয়েছি। তুই আমার ছেলের মাথায় ভর করে আছিস কেন? চলে যেতে পারিস না? তোর মা বাবা কেন তোর মতো একটা অন্ধ মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিল? আম্মু, আমি যে তুই আমাকে আম্মু ডাকবি না। তোর মুখ থেকে আম্মু ডাক শুনতে চাই না। আম্মু ওই কথা মিমের চোখে পানি চলে এসেছে। মিমের চোখ দিয়ে পানি গড়িয়ে গাল বেয়ে নেমে আসছে। আপনি কি প্লিজ একটু আম্মু ডাকতে দেন? আমি না আম্মু ডাকার সময়টা খুব কম পেয়েছি। আর আপনি তো আমার আম্মু, আপনি যতই বকা দেন আমি শুনবো না, আপনাকে আম্মু ডাকবো। না, একদম ডাকবি না। চলে যা আমার সামনে থেকে। আমি আপনার সামনে আর কখনো আসবো না। আপনি আমাকে একটু সাহায্য করবেন? কি সাহায্য? আমাকে একবার খাইয়ে দেবেন আর একটু জড়িয়ে ধরবেন? আমি আপনার পায়ে পড়ি, প্লিজ আমাকে একটু খাইয়ে দেন আর আমাকে শুধু একটু জড়িয়ে ধরুন। খাইয়ে দিলে আর আসবি না তো আমার সামনে? না, আপনি চাইলে আমি চলে যাব এই বাসা থেকে, প্রয়োজনে আপনার ছেলের জীবন থেকে। আমাকে আপনার মেয়ে মনে করে একটু খাইয়ে দেন। মিম আম্মুর পাশে বসেছিল। সে হাত দিয়ে আম্মুর কাছে গিয়ে আম্মুর পা ঝাপটে ধরে কান্না করে বলতে লাগলো, তুই আমার কাছ থেকে কেন খেতে চাইছিস? আমি শুধু একবার খেতে চাই। খাইয়ে দিয়ে আমাকে বাসে তুলে দিয়ে আমি আবার বাসায় চলে যাব। আমার এই অনুরোধটা একটু রাখুন প্লিজ। আম্মু মিমকে ছেড়ে দিয়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে আসলো। চলে যাবি তো আমার ছেলের জীবন থেকে? হ্যাঁ, আপনি চাইলে চলে যাব, আমি চলে যেতেই চাই, কিন্তু আপনার ছেলে যেতে দিচ্ছে না। কিন্তু আপনি আমাকে খাইয়ে দিয়ে একটা বাসে তুলে দিন, আমি বাসায় চলে যাব। আমি আপনার আর আপনার ছেলের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিয়েছি। হাঁ কর, আমি খাইয়ে দিচ্ছি। মিম তাড়াতাড়ি চোখের পানি মুছে হাঁ করলো। এক লোকমা খাবার গালে দিতে মিম কান্না আসলো। মিম আর ধরে রাখতে পারলো না নিজের অনুমতি। খাবার গালে নিয়ে একভাবে কেঁদেই চলেছে। খাইয়ে দিচ্ছি, তা কাঁদছিস কেন? জানেন, আজ কত বছর পর যেন আম্মুর হাতে খাবার খাচ্ছি। আমার মনে হচ্ছে আমার আম্মু আমাকে খাইয়ে দিচ্ছে। আমি যখন ছোট ছিলাম, অনেক ছোট, তখন আমার আম্মুর কাছ থেকে খেয়েছিলাম, নিজের হাতে খেতাম না। কিন্তু এত বছর পর আমার মনে হচ্ছে আমি আবার আমার আম্মুর কাছ থেকে খাবার খাচ্ছি। কেন? তোর আম্মু কোথায়? আমার আম্মু। মিম প্রচণ্ড কাঁদছে, কান্নার জন্য বলতে পারছে না। খুব ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কান্নার শব্দটা আর আটকাতে রাখতে পারলো না, চিৎকার করে করে কান্না করলো। বল, তোর আম্মু কোথায়? মিম কোনো কথা না বলে উঠে গিয়ে সিঁড়ি রেলিংয়ে ধরে কান্না করতে করতে রুমে চলে গেল।
গিয়ে খাটের পাশে রাখা ওর আম্মুর ছবিটা নিয়ে কান্না করতে লাগলো। আজ যেন মিমকে আধারে রাখা যাচ্ছে না, এইভাবে কান্না করেই যাচ্ছে। আর আম্মু কিছুটা অবাক, মেয়েটা এত কান্না করছে কেন জানার জন্য উপরে যেতে লাগলো। তখন পেছন থেকে দিয়া, আম্মু ভাবি কই? উপরে গেল। আচ্ছা, তোর ভাবি এত কান্না করছে কেন? কেন আবার তুমি অপমান করেছো তাই? না রে দিয়া, মেয়েটা আসলো আমার কাছে, কেমন আদুরে আদুরে বায়না করছিল। ও বলল ওরে একটু খাইয়ে দিতে। আমি বললাম পারবো না, কিন্তু সে আমায় পা জড়িয়ে ধরে অনুরোধ করলো। আমি খাইয়ে দিলে সে নাকি চলে যাবে আমার ছেলের জীবন থেকে। আমি খাইয়ে দিলাম, কিন্তু এক লোকমা খেয়ে খুব কান্না করছে। কান্নার জন্য কথা বলতে পারছিল না। হঠাৎ এত কাঁদছিল কেন রে? আর বলছিল অনেক বছর পর নাকি আবার খেয়েছে। আম্মু জানো ভাবি কেন তোমার কাছে ছুটে যায়? আমি বলি যেতে হবে না, আম্মু বকা দেবে, অপমান করবে, তবুও বলে আম্মু অপমান করলে ভালোবেসে করবে। ভাবির না মায়ের অভাব। ভাবি যখন ছোট তখন ভাবির আম্মু মারা যায়। এখন ভাবির সৎ মা, সে ভাবিকে অনেক অপমান আর কষ্ট দেয়। সেজন্য ভাইয়া ভাবিকে এখানে নিয়ে আসে তোমার কাছ থেকে, যেন ভাবি তার মায়ের অভাব পূরণ করতে পারে। কিন্তু তুমি তা না করে তাকে বের করে দিলে। আম্মু দিয়া কথা শুনে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চলে যায় আমার রুমে। গিয়ে দেখে মিম একটা ছবি তার বুকে নিয়ে কান্না করছে। আম্মু গিয়ে মিমকে জড়িয়ে ধরে, মিম ঘাবড়ে যায়। দিয়া আপু, না রে মা, আমি তোর আম্মু। আম্মু খুব শক্ত করে জড়িয়ে ধরে মিমকে। মিম কি করবে বুঝতে পারছে না। আপনি কি আমাকে বাসে তুলে দেবেন বলে নিতে আসছেন? মারে, তুই কোথায় যাবি? আমার মেয়েকে আমি কোথাও যেতে দেব না। আমি চলে যাব আপনার ছেলের থেকে অনেক দূরে। আমি যে আপনার আর আপনার ছেলের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিয়েছি। মারে, তোকে আমি কোথাও যেতে দেব না। তুই তো আমার মেয়ে, আর আজ থেকে আমি তোর আম্মু। আমার আম্মু যে আর এই পৃথিবীতে নেই। কে বলেছে আম্মু নেই? আমি আছি তো। আজ থেকে আমি তোর আম্মু। আমাকে আম্মু বলে ডাকবি। আমার দুটো মেয়ে, দিয়া আর মি। আম্মু বলে ডাকলে আর বকা দেবেন না তো? না ডাকলে মাইর দিব। আম্মু জানেন, আমার আব্বু আমায় দেখাশোনা করার জন্য আমার জন্য একটা নতুন আম্মু নিয়ে আসে, কিন্তু সেই আম্মুটা আমাকে ভালোবাসতো না, খুব বকা দিত, খাইয়ে দিত না, আরো কত অত্যাচার করত। আম্মু বলে ডাকলে খুব বকতো, আমাকে মোটেও ভালোবাসতো না। আজ থেকে আমাকে আম্মু বলবি। আমাকে তাহলে বের করে দেবেন? না, নিজের মেয়েকে কেন বের করে দিব? আমি কোনোদিন বের করে দিব না। সারা জীবন আগলে রাখবো নিজের মেয়ের মতো করে। আমি বাসে আসলাম, এসে আমার রুমে প্রবেশ করতে শখ খেলাম। আম্মু আমার রুমে, আর দিয়া আর মিম আম্মুর কোলে মাথা রেখে শুয়ে আছে। আমি আম্মুকে দেখে মাথা নিচু করে চলে আসতে লাগলাম, কারণ তিনি বলেছেন তার ছেলে নেই, আর আমি যেন তার সামনে না যাই। আব্দুল আব্বু, এদিকে এসো। আমি কোনো কথা না বলে চলে যেতে লাগলাম। চোখে পানি আসলো কোথা থেকে। আব্দুল, আমার উপর রাগ করেছো? এদিকে এসো, আমার পাশে বসো। তুমি যে আসতে মানা করেছিলে, বলেছিলে তোমার ছেলে মারা গেছে। আমার উপর রাগ করো না। দেখো, আমি মিমকে মেনে নিয়েছি বৌমা হিসেবে। তুমি আসো, আমার কোলে মাথা দিয়ে থাকবে না? আব্দুল, খুব বকা দিয়েছি তাই না তোমাকে? আমি কি জবাব দেবো ভেবে পাচ্ছি না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। চোখের পানিগুলো আজ বাদ মানছে না। টপ টপ করে চোখের পানিগুলো পায়ের উপর পড়তে লাগলো। আব্দুল, এখানে এসো, আমার পাশে। না ভাইয়া, যাওয়ার দরকার নেই। আম্মুর কোনো ছেলে নেই, তুই তো মরে গেছিস আম্মুর কাছে। দিয়া এইভাবে বলতে নেই আপু, আপনি এখানে আসুন, আম্মু ডাকতেছে। আমি ওর বিলম্ব না করে সোজা গিয়ে আম্মুর কোলে শুয়ে পড়লাম। কান্নার আওয়াজটা গলা থেকে বের হয়ে আম্মুর কান পর্যন্ত চলে যায়। আব্দুল, আমি ভুল করেছি। তুই মিমকে বিয়ে করে একদম ঠিক করেছিস। মিমকে আমি বউ নয়, মেয়ে হিসেবে দেখব। আব্দুল, তুই যেন আমার উপর রাগ করিস না। আম্মু, তোমার আব্দুল কোনোদিন কি তোমার উপর রাগ করে থাকতে পারে? আমরা সেদিন সারা রাত সুখ দুঃখে গল্প করে কাটিয়ে দিলাম। সকালবেলা দেখি আমার বুকে মিম শুয়ে আছে। তখন মনে পড়লো কাল রাতে আম্মু আর দিয়ে চলে গেছিল। যাক, আম্মু তো বৌমা পছন্দ হয়েছে। মিম ঘুমিয়ে আছে। আমি মিমের মুখ থেকে চুলগুলো সরিয়ে দিলাম। আজকে আর নিজেকে ধরে রাখতে পারছি না। মিমের গোলাপের পাপড়ির মতো ঠোঁট আমাকে আকৃষ্ট করছে। আমি মিমের ঠোঁটে নিজের ঠোঁটটা হালকা করে ছুঁয়ে দিলাম। ঘুমাও দুষ্টুমি না করে। তুমি ঘুমাওনি? ঘুমাইছিলাম, তবে আমার বাবুটা যেই আমাকে আদর দিল অমনি আমার ঘুম ভেঙে গেল। তুমিও একটা দাও। না, এখন দেব না।
একটা, না। অর্ধেক, না। 1/3? হাসছো কেন? আরে বুদ্ধু, ভালোবাসা অর্ধেক হয় না, ভালোবাসা হয় সম্পূর্ণ। তুমি পাপ্পি দিবে কি না? যদি না দিই? জোর করে নিয়ে নিব। আমি কি নিষেধ করেছি? তুমি দাও। আমার লজ্জা লাগে, আপনি দেন। তারপর আর কি, দিলাম। সকালবেলা বাইরে চেঁচামেচি হচ্ছে দেখার জন্য বাইরে গেলাম। এ কি মারিয়া এখানে কেন এত সকালে? মারিয়া তুমি এত সকালে? কেন আসা যাবে না বুঝি? এটা তো আমার বাসা হওয়ার কথা ছিল, কিন্তু আপনি একটা অন্ধ মেয়েকে বিয়ে করে আমার জায়গাটা তাকে দিয়ে দিলেন। আমি উত্তর দিতে যাব, কিন্তু তার আগে দিয়া সিঁড়ি থেকে বলে উঠলো, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। দিয়া, তুমি আমার সাথে উঁচু গলে কথা বলছো? অবশ্যই বলবো। তুমি এসেছো আমার ভাবির নামে বাজে কথা বলতে? দিয়া, আমি কিন্তু তোমার ভাবি হতাম। তুমি আমার ভাবি হওনি, আমার ভাবি হলো মিম। আর আমার ভাবির নামে বাজে কথা বলে আমি কাউকে ছাড়বো না। তোমার ভাইয়া ওই মেয়েকে বিয়ে করে খুশি না, তোমার ভাইয়ার উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে ওই অন্ধ মেয়েকে। মারিয়া, একদম মুখ সামলে কথা বলো। আমি শেষবারের মতো বলছি, আমার ভাবির নামে বাজে কথা বলবে না। আর আমার ভাইয়ার ওপর জোর চাপানো হয়েছে, তাতে তোমার কি? আর এসব কথা বলার তুমি কে? দিয়া চিৎকার শুনে ওপর থেকে মিম রেলিং ধরে নিচে আসলো। কি হয়েছে দিয়া আপু, তুমি চিৎকার করছো কেন? এ কি ভাবি, তুমি একা নিতে আসলে কেন? আমাকে কেন ডাকলেন না? আমি গিয়ে নিয়ে আসতাম। তুমি কার সাথে কথা বলছো এত চিৎকার করে? কোনো সমস্যা হয়েছে নাকি আপু? না আপু, কারোর সাথে না, বাইরের কেউ আসছে। বাহ বাহ, ভালো। আজ যদি আমি তোমার ভাবি হতাম তাহলে আমাকে বাহিরে কেউ বলতে পারতে। আচ্ছা, এসব আজাইরা কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। কি জন্য এসেছো তাই বলো। আমি আসছি জানতে যে কি জন্য আমার সাথে এমন করলো আব্দুল। আচ্ছা, আমার মধ্যে কি নেই যেটা ওই মেয়ের মধ্যে আছে? আমাকে কেন এইভাবে ঠকানো হলো? কেন আমার স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দেয়া হলো? দেখো মারিয়া, তোমার সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে, কিন্তু তোমাকে তো বিয়ে করে ঠকাইনি। জানি তুমি আমাকে ভালোবাসতে, কিন্তু আমার কিছু করার ছিল না। কোথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে তিনি বিদিতা নিয়ে, এটা তারই ইচ্ছে মতো হয়েছে। তুমি পবিত্র আছো, আমার থেকে আরো ভালো ছেলে পাবে। বলছি কি, মারিয়া আপু আপনাকে অনেক ভালোবাসে। আপনি আমাকে ডিভোর্স দিয়ে মারিয়া আপুকে বিয়ে করে নিন। আমি তো অন্ধ, আপনার কোনো কাজ করে দিতে পারছি না। মারিয়া আপু আপনার সমস্ত কাজ করে দিবে। ভাবি, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? তুমি এমন কথা বলবে না। আমার অন্য কাউকে চাই না। আমি শুধু মিম ভাবিকে চাই। আর মারিয়া, তোমার জন্য আমার ভাবিটা কষ্ট পাচ্ছে। তুমি আসবে অতিথি হয়ে, আর এসব কথা বলার জন্য আসলে আমাদের বাসায় আসার দরকার নেই। দিয়া আপু এভাবে বলতে হয় না। ভাবি, তুমি চলে যাবে বললে না? আমি তো তোমার কেউ না, যাও। আমি আর কথাই বলবো না তোমার সাথে। আমিও দেখে নিব এই মেয়ে কিভাবে থাকে। মারিয়া চলে গেল। আমি গিয়ে মিমের পাশে দাঁড়ালাম। আপনি তুমি আমার সাথে কথা বলবে না, আমিও তোমার সাথে আরই করলাম। তুমি কেন বললে যে মারিয়াকে বিয়ে করে নিতে? তুমি তো আমায় ভালোবাসো না। খুব ভালোবাসি, কিন্তু মারিয়া যে তোমাকে খুব ভালোবাসে। আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। আমি মিমকে নিয়ে খেতে আসলাম। মিম আসো, আমি খাইয়ে দিচ্ছি। আম্মু মিমকে খাইয়ে দিল। আমি খেয়ে দিয়ে রুমে চলে আসলাম। একটি পর মিমকে আম্মু দিয়ে গেল। মিম, জি বলুন। গুছিয়ে নাও। কোথায় যাবে? গুছিয়ে নাও, আমি তোমাকে তোমার বাসায় দিয়ে এসে মারিয়াকে বিয়ে করব। আচ্ছা। আচ্ছা মানে? তুমি তো আমাকে তাহলেই ভালোই বাসো না। আমি বললাম তোমাকে রেখে আসবো, তা তুমি কেন প্রতিবাদ করলে না কেন? বললে না কেন আমাকে ভালোবাসেন, তা রেখে আসবেন কেন? না, আসলে আমি তো চোখে দেখি না, আর আপনার কোনো কাজ তো করে দিতে পারি না, সেজন্য। ওই মিম, আমি কি তোমাকে বলেছি আমার সব কাজ করে দিতে হবে? শুধু একটা কাজ দিয়েছি, সেটা ঠিক মতো করলেই হবে। হুম। তাহলে সকালে ডোজটা দিয়ে দাও। এখন? সকাল তো হয়ে গেছে। দেখুন, আমার না খুব লজ্জা করছে। আপনি যখন আমাকে আপনার কাছে টেনে নেন, তখন আমার একটা অন্যরকম লাগে। সে একটা অন্যরকম অনুভূতি। সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না। আমার সব কিছু গুলিয়ে যায়। ওই বউ, সকালে মিষ্টিটা দিয়ে দাও না প্লিজ। কিসের মিষ্টি? আর আপনি তো মিষ্টি খেতে চান না। প্লিজ লক্ষ্মী বউ, দাও। আমার লজ্জা করে। নিজের বোরের কাছে এখন লজ্জা পেলে চলবে? এত কিছু শুনবে না। তারপর আর কি? কিছুই না। আমি মিমকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। ওয়াও, অ্যামেজিং! আমার বউটা এত সুন্দর কেন? সত্যি অসাধারণ লাগছে মিমকে।
শাকচুন্নি। আমার মিমকে নিয়ে চলে আসলাম। কোথায় যাবি রে? হসপিটালে মিমকে নিয়ে যাই, আজকে চেক আপ করিয়ে নেই, খুব তাড়াতাড়ি অপারেশন করা হবে। আমার ভাবি আমার খুব তাড়াতাড়ি দেখতে পাবে। বেস্ট অফ লাক ভাইয়া অ্যান্ড ভাবি। আমি মিমকে নিয়ে হসপিটালে আসলাম। ডাক্তার বেশ কিছুক্ষণ ধরে মিমকে চেক আপ করলো। ডাক্তার কেমন দেখলেন? দেখুন, এটা তো জন্মগত ত্রুটি না, ওটা দুর্ঘটনার জন্য এমন হয়েছে। তাই অপারেশন করে সেন্সের শিরাগুলি আবার সচল করে দিলে আবার দেখতে পাবে। কবে করবেন অপারেশন? খুব দ্রুত, আর 3 দিন পর। আজকে কিছু ঔষধ দেব, এগুলো খেয়ে তারপর পরশু অপারেশন করা হবে। আমি ওষুধগুলি নিয়ে মিমের সাথে বাসে আসলাম। মিম, তুমি আবার দেখতে পাবে, ওই সবুজ পৃথিবী তুমি আবার দেখতে পাবে। আমি এত সুখ কখনো আশা করি নাই। আমি জানি না কবে কি ভালো কাজ করেছিলাম, যার জন্য আপনার মতো কাউকে জীবন সাথী হিসেবে পেয়েছি। আমি আল্লাহর কাছে চাইতাম, কিন্তু আল্লাহ আমার চাওয়ার বাইরে দিয়ে দিছে। আল্লাহ আমাকে আমার খেয়াল রাখার জন্য আপনাকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, যেদিন আমাকে প্রথম দেখবে সেদিন তোমার কেমন লাগবে? তোমার অনুভূতি কেমন হবে? জানি না আপনাকে কেমন দেখতে, আর যাদের মন সুন্দর তারা কখনোই খারাপ হতে পারে না। যেদিন আমি আপনাকে দেখব, সত্যি বলছি, সার্থক হবে আমার জীবন। মিম, বাসে পৌঁছে গেছি। বাসে আসার সাথে সাথে ভাইয়া, ডাক্তার কি বলেছে? ভাবি কবে দেখতে পাবে? খুব তাড়াতাড়ি দিয়ে আগেই ভাবিকে জড়িয়ে ধরলো। ইয়াহু, আমার ভাবি আবার দেখতে পাবে। আমি রুমে গেলাম। যাক, অবশেষে আমার বউটা এবার আমাকে দেখতে পাবে। জানি না আমাকে দেখে ওর প্রথম রিয়াকশন কেমন হবে। মেয়েটা কত কষ্ট করে এখন একটু সুখের মুখ দেখবে। আমি মিমকে কখনো কাঁদাবো না, সব সময় আগলে রাখবো। দিয়ে মিমকে নিয়ে আসলো। দিয়ে শোন, কি হয়েছে? তোর চোখ বন্ধ কর। কেন? একদম বেশি কথা বলবি না, বন্ধ করতে বলেছি, বন্ধ কর। দিয়ে চোখ বন্ধ করলে আমি ওরে একটা সুন্দর ঘড়ি ওর হাতে পরিয়ে দিলাম। পছন্দ হয়েছে? না, একদম আমার ভাবির মতো। দিয়ে ঘড়িটা নিয়ে আনন্দ করতে করতে চলে গেল। বোনটা আমার একটুতেই অনেক খুশি। আমি মিমের পাশে গিয়ে বসলাম। মিম আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো হঠাৎ করে। আচমকা আমাকে অনেকগুলো কিস করলো। ওই কি হয়েছে হঠাৎ এটা? জানেন, আমি ছোটবেলায় যখন আমার নতুন আম্মু আসে, আমি ভাবতাম ইনি মনে হয় আমাকে খুব ভালোবাসবে। আমার বয়সটা 12-13 বছর। একদিন বলেছিলাম আম্মু আমাকে খাইয়ে দেবে, তিনি আমাকে খুব বকা দিয়েছিল। বলেছিল, এত বড় মেয়ে খাইয়ে দিতে হবে? তোর মা মরে গিয়ে আমার উপর বোঝা রেখে গেছে, মরার সময় তোকেও নিয়ে গেলে এত অশান্তি থাকতো না। আরো অনেক বাজে কথা বলেছিল। সেদিন রাতে আমি মরে যেতে চেয়েছিলাম, সব প্রস্তুত ছিল, সারা রাত বিষণ্ণতায় কাটে, মরবো কি মরবো না, খুব কান্না করি। আমি সেদিন মারা যাইনি। যদি সেদিন মারা যেতাম তাহলে আজকে পেতাম না আপনাকে, পেতাম না আম্মুকে, আব্বুকে, আর নিচের একটা বেস্ট ফ্রেন্ড প্লাস বোন দিয়া আপুকে। সেদিন যদি মারা যেতাম তাহলে আজকে আমি আমার আম্মুর ভালোবাসা থেকে বঞ্চিত হতাম। তাই বলে আল্লাহ যা করেন সেটা মঙ্গলের জন্যই করেন। ওই পাগল মেয়ে, আর কখনো কোনোদিন পুরাতন কষ্ট কথা বলবে না। তুমি নতুন জীবন নিয়ে বাঁচবে, সামনে তোমার নতুন ভবিষ্যৎ। তুমি আমাকে দেখবে, আমাদের 20-25টা ছেলে মেয়ে হবে। হ্যাঁ, 20-25টা ছেলে মেয়ে? কেন, কম হয়ে গেলে নাকি? অত বেবি নিয়ে কি করবেন? ওই তো প্রাইমারি স্কুল খুলবো। না, আমার একটা রাজকুমার থাকবে, ঠিক আপনাদের মতো। আচ্ছা, প্রথমে একটা রাজকুমার, তারপর বাকি 2 ডজন খানি মেয়ে আর ছেলে। না, আমি এত বেবি সামলে রাখতে পারবো না। তুমি আমাকে সামলে রাখবে সারা জীবন। আচ্ছা মিম, ধরো আমি আর তুমি একটা জঙ্গলে গেলাম। জঙ্গলে কি করতে যাবেন? ধরতে বলেছি। ধরলাম, জঙ্গলে গেছি। ওই তুমি জঙ্গলে কি করতে যাবে? আপনি যে যেতে বললেন। যেতে বললেই যেতে হবে? শুধু চুপচাপ শুয়ে থাকেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? হুম। আপনি কলেজ বা স্কুল লাইফে প্রেম করেছেন? হুম, আমি অনেকটা করেছি, সেখানে বেশ কয়েকটা বাচ্চা আছে। হুম। আরে না, আমি কোনো প্রেম করি নাই, তোমার মতো কাউকে পাই নাই, পেলে প্রেম করতাম। পাগলটা। এসব গল্প আর ভালোবাসার মধ্যে দিয়ে 3 দিন পার হয়ে গেছে। আজ সকালে মিমকে হসপিটাল নিয়ে যাব। আমরা বাসায় সবাই গিয়েছি, মিমের আব্বু আসছে। মিম প্রচণ্ড ভয় পেয়ে আছে। হসপিটালে বেডে মিমকে শুয়ে রাখা হয়েছে। আমার হাত শক্ত করে চেপে ধরে আছে। আমার খুব ভয় করছে, ওরা ইঞ্জেকশন দেবে। দেখো, তোমার কিচ্ছু হবে না, তুমি একদম সুস্থ হয়ে যাবে।
মিমকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। সবাই খুব চিন্তায় আছে। দিয়ে তো কান্না করেছে। দেখ, এটা সামান্য অপারেশন, দেখবে মিম সুস্থ হয়ে যাবে। 2 ঘন্টা পর ডাক্তার। অপারেশন সাকসেসফুল, রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। চোখে ব্যান্ডেজ করে দিয়েছি, 2 দিন পর খুলে দেওয়া হবে, তখন সে সব কিছু দেখতে পাবে। ধন্যবাদ ডাক্তার। কিছুক্ষণ পর মিমকে বেডে শুয়ে দেওয়া হয়েছে। ঘন্টাখানেকের পর মিমের জ্ঞান ফিরে আসলো। চোখের ব্যান্ডেজ করা, আর 2 দিন পর মিম আমাকে দেখতে পাবে। ভাবি আবার দেখতে পাবে। আমি আমার আপুটাকে সবার আগে দেখব। না, আমার ভাইয়াকে দেখো। না, আপুকেই দেখব। তখন একটা ফোন আসলো অফিস থেকে। আমাকে একটা মিটিংয়ে যেতে হবে 4 দিনের জন্য। কিন্তু 2 দিন পর মিম দেখতে পাবে 4 দিনের জন্য। আবার না গেলে খুব ক্ষতি হবে। আর মিমের অপারেশন টাকার জন্য আমাকে যেতে হলো। কেউ তো যেতে দিচ্ছিল না। আজ 2 দিন পার হয়ে গেছে। মিমের চোখে ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে। কিন্তু নিয়তির কি খেলা, আমাকে মিম দেখতে পাইনি। আমি মিটিং শেষ করে খুব তাড়াতাড়ি আবার কুমিল্লা থেকে চলে আসলাম। মিমকে একদিন আগে এসে সারপ্রাইজ দেব। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তখন রাত 11টা বাজে। আমি সোজা হসপিটালে গেলাম। গিয়ে দেখি মিম সিনিয়র আপু বেডে শুয়ে আছে। আমি ডাক দিলেই মিম আমাকে দেখতে পাবে। আনন্দে পুলকিত হয়ে অনেক ভালোবাসা নিয়ে মিমের কপালে আলতো করে চুমু দিয়ে ডাক দিলাম। সাথে সাথে মিমের ঘুম ভেঙে গেছে। চোখ খুলতেই আরও একটা পাপ্পি দিলাম। সাথে সাথে মিম আমার গালে সজোরে একটা থাপড় দিল। তুই এখানে কিভাবে আসলি? আমার সাথে অসভ্যতামি করছিস? দিয়া আপু, মিম আমাকে থাপড় দিয়ে, তুই এখানে কি করতে আসছিস? আমার সাথে অসভ্যতামি করিস? আমার কথাটা প্লিজ শোনো। তুই যাবি এখান থেকে? কলেজে বিরক্ত করতেছিস। এখন আমার খোঁজ পেলি কিভাবে? মিমের মাথায় আঘাত লাগতে পারে, তাই আমি তাড়াতাড়ি চলে আসলাম। মিম আমাকে ভুল বুঝলো, আমার কথা না শুনে এভাবে থাপ্পড় মারলো। মিমের হাতে রিং থাকার কারণে ঠোঁটটা কেটে গেছে, রক্ত আসছে। তাতে আমার দুঃখ নেই। মিম আমার কথাটা শুনলো না, ভুল বুঝলো। ঠোঁট দিয়ে অনবরত রক্ত আসতে লাগলো। আমি বাইরে হসপিটালে বেঞ্চে বসে আছি। শুধু এটুকুই চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছে যে মিম আমার কথাটা শুনলো না। সারা রাত বসে থাকার কারণে এখন সামান্য ঘুম আসলো। আমি মাথা নিচু করে একটু আবুল ঘুম দিলাম। সকালে মিমের ঘুম ভাগলো। সে বাইরে আসলো, আমাকে দেখে রেগে গেল। কিন্তু আমার ঠোঁটের রক্তগুলোর দাগ এখনও রয়েছে। ঠোঁটটা ফুলে গেছে, আর যেভাবে রক্ত গড়িয়ে গেছে সেভাবে একটা রক্তের লাল দাগ পড়ে আছে। তুই এখনো যাসনি? আমি তোকে পুলিশে দেব। আমার কথাটা শোনো। তখন মিম আরেকটা থাপড় মারতে গেল, কিন্তু আমি ভয়ে হাতটা নিয়ে নিজেকে বাঁচানোর জন্য হাত দিয়ে ঢাল বানালাম। আমি চলে যাচ্ছি। না, তোকে পুলিশে দেব। তোর জন্য আমার জীবনে এত সময় অন্ধকার হয়ে গেছিল, কিন্তু আমার স্বামী দেবদূত হয়ে এসে আমার সেই অভিশাপ থেকে মুক্তি দিয়েছে। আমার কথাটা একটু শোনো প্লিজ। না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। কলেজ লাইফে তুই আমার সাথে বিনা কারণে ঝগড়া করেছিস, আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছিস, আর এখন আসছিস অসভ্যতামি করতে। তুই যা, তা না হলে আমি তোকে পুলিশে দেব। মিম যে আমার কোনো কথা শুনছে না, ওকে কিভাবে বোঝাবো আমি ওর বোর। আমি রাগ করে বাসায় চলে আসলাম। আজকে মিমকে হসপিটাল থেকে রিলিজ করা হবে। আমি মন খারাপ করে রুমে বসে আছি। সবাই মিমকে রিলিজ করতে গিয়েছে হসপিটালে। সবাই অনেক খুশি, মিম আবার দেখতে পাচ্ছে। কিন্তু মিম যে আমার কথাটা শুনলো না। কিছুক্ষণ পর দিয়ার চিৎকার শুনতে পেলাম। খুব আনন্দ করে চিৎকার দিচ্ছে দিয়া। মিমকে নিয়ে আমার রুমে আসলো। মিম আমাকে দেখে আবার রেগে গিয়ে, তুই আমার বাসা পর্যন্ত চলে আসলি? আজ তোকে আমি পুলিশে দেব। ভাবি, কাকে পুলিশে দেবে? এটা ভাইয়া। দিয়ার কথা শুনে মিম দিয়ার দিকে হাঁ করে তাকিয়ে রইল। 1 সেকেন্ডও লেট করলো না, সোজা ঝাঁপিয়ে পড়লো আমার বুকে। ওলে বাবালে, দরজাটা বন্ধ করার সময় নেই। দিয়া চলে গেল দরজা বন্ধ করে। মিম আমাকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। মিমের চোখ দিয়ে পানি চলে আসছে। কিন্তু মিম আমাকে থাপ্পড় মারলো সেই ইগোটা বসে আমি মিমকে ছাড়িয়ে দিলাম। কিন্তু মিম চুম্বকের মতো লেগে আছে। অনেক কষ্টের পর আমি মিমকে ছাড়িয়ে দিলাম। আপু, আমি ভুল করে চলে আসছি, জানতাম না এটাও আপনার রুম। আমি রাগ করে বাইরে এসে বসলাম। ভালো লাগছে না কিছু। ছাদে চলে গেলাম। কি আর করব, যে মেয়েটাকে এত ভালোবাসি আর সেই মেয়েটা আমার কথা শুনলো না, আমারে অপমান করলো। আমি বিচ্ছিন্ন মন নিয়ে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছি। তখন নিচ থেকে দিয়ার চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম। হয়তো ওর ভাবি
হয়তো ওর ভাবি দেখতে পাচ্ছে তাই আনন্দ উল্লাস করছে। আমি ছাদে কোণে দাঁড়িয়ে পুরাতন কথাগুলো মনে করছি। সিনিয়র মিমের সাথে প্রেমের ঝগড়া, সিনিয়র মিমের সাথে প্রেম ঝগড়া। মেয়েটা প্রথম কিভাবে আমাকে তুই তোকারি করছিল, ওর আঙ্গুল নাড়িয়ে কথা বলা স্টাইলে কথা, পেছন থেকে দিয়ে এসে আমাকে বকতে লাগলো। তুই কি মানুষ নাকি অন্য কিছু? তুই মেয়েটাকে এভাবে কষ্ট দিচ্ছিস? ও মরে গেলে তুই তো খুব খুশি হবি বল। কেউ পরে তোকে জ্বালাতন করবে না? কেন, কি হয়েছে? তুই ভাবিকে ইগনোর করলি কেন? ভাবি তো তোকে চিনতে পারিনি, তাই বলে তুই ভাবিকে সরিয়ে দিবি? তুই ভাবির হয়ে দালালি করতে আসছিস? দাঁড়ালি না, শোন, আমার ভাবি যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না আব্দুল। কেন, তোর ভাবি আবার কি করলো? যা গিয়ে দেখ তোর বউ আর তুই কোনো কোনো খোঁজ রাখিস না। কেমন পুরুষ তুই? কি হয়েছে? যা গিয়ে দেখ। দিয়ে চিল্লাচিল্লি করছিল। মিমের আবার কিছু হলো না তো? আমি দৌড়ে রুমে গেলাম, গিয়ে দেখি মিম খাটের পাশে বসে কান্না করছে। এ কি, মিমের হাত ওটা কিসের ওষুধ লাগানো? আমি পাশে গিয়ে বসে দেখি হাতটা পুড়ে গেছে, বেশ খানিকটা পুড়ে গেছে। ওই, তোমার হাতে এটা কিভাবে হলো? মিম আমাকে দেখে কান্নায় ভেঙে পড়লো, অতিরিক্ত কান্না করছে, কান্নায় কথা বলতে পারছে না, ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি আপনাকে চিনতে পারলাম না। আমি কি করলাম? আপনার গায়ে হাত তুললাম? আপনাকে অপমান করলাম? তোমার হাতে এটা কিভাবে হলো? এতখানি কিভাবে পুড়িয়ে ফেললে? পেছন থেকে দিয়ে বলে উঠলো, বাতিতে হাত ধরেছিল, পুড়িয়ে ফেলছে। শুধু তোর জন্য হাতটা পুড়িয়ে ফেলছে। ওই পাগলি, কেন এমন করলে? কতখানি পুড়ে গেছে, ব্যথা লাগেনি? কেউ এমন করে? আমি এই হাত দিয়ে আপনার গায়ে হাত তুলছি? এই হাত আমি রাখতে চাই না, পুরো ছাই হয়ে যাক। কেন এমনটা করলাম? আপনার কথাটা কেন শুনলাম না? ওই হাতটা কেউ এভাবে পুড়িয়ে রাখে? আমাকে প্লিজ ক্ষমা করে দিন, আমি আপনাকে না বুঝে। মেয়েটা এত পরিমাণ কান্না করছে যে কথা বলতে পারছে না। আমি সহ্য করতে পারলাম না আমার বউটার কান্না। আমি মিমকে নিজের বাহু ডোরে মিশিয়ে নিলাম। আমি খুব শক্ত করে জড়িয়ে ধরে আছি। মেয়েটা প্রচণ্ড কান্না করছে। দেখো, যা হয়েছে সব বাদ দাও। আপু বলবেন না, বউ লাগে আপনার। মিম আমাকে ছেড়ে দিয়ে আমার সারা মুখে পাগলের মতো চুমু দিতে লাগলো, একদম পাগলের মতো করছে। ওই, আস্তে, শান্ত হও। দেখো, এত বিচলিত হওয়ার কিছু নেই। আমাকে ক্ষমা করে দিছেন তো? বলুন না, ক্ষমা করে দিছেন আমায়? না, করিনি। বলুন না, কি করলে আমাকে ক্ষমা করে দিবেন? কেন এভাবে হাত পোড়ালে? আর কোনোদিন করবে না। পাগল, আমি তো শুধু অভিমান করেছিলাম, কিন্তু আমার অভিমান তো এক্ষুনি ভেঙে যেতে এটা করলে কেন? আমার পাগলাটার কতখানি হাত পুড়ে গেছে। আমি ওর হাতটা ধরে আলতো করে হাতে ভালোবাসা পরশ দিয়ে দিলাম। আমার হাত ঠিক হয়ে গেছে। কিভাবে? এই যে আমার বরটা আমার হাতে ভালোবাসা দিয়ে দিছে। আমি মিমের দিকে তাকালাম। মেয়েটার চোখ মুখ ফুলে গেছে কান্না করার কারণে। ও আমার দিকে সরে আসলো, এক হাত দিয়ে আমার গাল জড়ে ধরে আমার ঠোঁটের কোণে একটা পাপড়ি দিয়ে দিল, যেখানে কেটে গেছিল। আহ, কি ফিলিংস! কয়েক মিনিট পর ছেড়ে দিল। তখন দিয়ে এসে দরজা কড়া নাড়ছে। আচ্ছা, আমি কি আসতে পারি? আরে দিয়া আপু, তুমি আবার অনুমতি নিচ্ছ কেন? তোমার যখন ইচ্ছা তখন আসবে। আসো তো যাই, কিন্তু আপনারা যে... বেশি পেকে গেছিস? ওই পুষরাকে টাটা, বেশি বকিস না তো। ওই উচ্চিংড়ে, আমার দিকে আঙুল তুলিস? আরে কে বে তুই যে তোর দিকে আঙুল তোলা যাবে না? খুব সাহস হয়েছে তোর, তাই না? শোন, এখন আমার সাহস আরো বেশি হবে, কারণ আমি আর একা নই, আমার দল ভারী হয়েছে। কি আবার তোর দলে? আমি আর ভাবি, আর তুই একা, সুতরাং তুই একা আমাদের সাথে লাগতে আসিস না। কি? মিম তোর দিকে? মোটেও না। শোনে দেখ মিম, তুমি কার সাপোর্টার? আমার দিয়া আপুটার। আমি তোমার স্বামী। দিয়া আপু আমার বোন, আর দিয়া আপুর সাথে উঁচু গলায় কথা বলা যাবে না। আপু যা বলবে তাই শুনতে হবে। যদি না শুনি? না শুনলে তোমার লস। মানে? এটাও কি বলতে হবে? আপনি কিছু বোঝেন না? না থাক, বুঝেছি। আর আমি তোর সব কথা শুনবো। আচ্ছা, নিচে চল, খেয়ে নি। আমি, দিয়া, মিম, আম্মু সবাই একসাথে বসে খাবার খেলাম। মিমকে আম্মু খাইয়ে দিল। আমার ক্লান্ত লাগছিল তাই রুমে এসে শুয়ে পড়লাম। হালকা ঘুম আসলো আমার। আমি দুপুরে ঘুমিয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর অনুভব করতে পারলাম কেউ আমার উপরে এসে চেপে আছে। চোখ মেলে তাকিয়ে দেখি মিম আমার বুকের উপরে শুয়ে আমার দিকে একভাবে তাকিয়ে আছে। ওর চোখের পলক পড়ছে না, একভাবেই তাকিয়ে আছে। আমি যে জেগে গেছি সেদিকে ওর খেয়াল নেই। ওই পাগল, কি দেখছো?
না, কিছু না। কিছু না? না, আসলে আপনাকে দেখছিলাম। আমাকে দেখছিলে? তা কি দেখছিলে? দেখছিলাম আমার সোনা বরটা যে আমাকে এত ভালোবাসে, আমার এত কেয়ার করে। আচ্ছা, আমার বিকালের একটা পাওনা ছিল, দিয়ে দাও। কি পাওনা? এতে ভুলে যাও কিভাবে? আজকে অনেকগুলো দিয়েছি, আর দিতে পারবো না। সেগুলো তো বোনাস পয়েন্ট, আর আসলটাও এক্ষুনি দিতে হবে। আচ্ছা, কি দিতে হবে? আদর। কিভাবে দেয় আদর? কেন, তুমি জানো না? না, জানি না, আমাকে একটু শিখিয়ে দেবেন? দেখো, ঢঙ্গি না দেখিয়ে চুপচাপ আদর দেবে। আপনি একটু শিখিয়ে দেন। না, তুমি দাও। আপনি একটু শিখিয়ে দিন না প্লিজ। আচ্ছা, আসো, শিখিয়ে দিচ্ছি। আমি একটানে মিমকে আমার দিকে ঝুঁকিয়ে নিলাম। এখন মিমের ঠোঁট আমার ঠোঁটের মধ্যে দূরত্ব মাত্র 1 ইঞ্চি। মিমের নিঃশ্বাস আমার ঠোঁটে এসে লাগছে। আমার নিঃশ্বাস যখন মিমের মুখে পড়ছে তখন মিম কেঁপে কেঁপে উঠছে। মিমের ঠোঁটটা কাঁপছে। আমি আলতো করে আমার ঠোঁটটা মিমের ঠোঁটে রাখলাম। মিম প্রচণ্ড কেঁপে আমার শক্ত করে জড়িয়ে ধরলো। জানি না কতক্ষণ ছিলাম। আমি ছেড়ে দিলাম। মিম লজ্জা পেয়ে আমার উপর থেকে সরে গিয়ে এভাবে আদর করতে হয়। ভুলে গেছি। আচ্ছা, আপনার কাছে আসলে আমার হার্টবিট বেড়ে যায় কেন? কেমন কেমন লাগে, শ্বাস প্রশ্বাস বেড়ে যায় কেন, এমন হয়? এটা কেন হয় আবার? ভালোবাসা মানুষের কাছে আসলে তো এমনটা হয়। খুব লজ্জা লাগে, আর দূরে গেলে বুকের বাম পাশে ব্যথা করে। আমি তো শিখিয়ে দিলাম, এবার তুমি করো, কেমন পারো। না, আমার লজ্জা করছে। দেখো মিম, আমাকে রাগিয়ে দিও না। এখনই আদর দেবে? রাতে দেব, প্রমিস। না, এখনই দিতে হবে। দেখুন, রাতে দেই প্লিজ। রাতে অনেকটা দেব, অনেক। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি, রাতে অনেক আদর দেব। মিম চলে গেল। মেয়েটা লজ্জা পেয়েছে। আমি শুয়ে অপেক্ষা করতে লাগলাম। আহা, রাতে কত আদর পাবো। আচ্ছা, আপনারা থাকেন, আমি আর একটু ঘুমাই। রাতে আবার আদর নিতে হবে। বাই।